দেখে নেন তাহলে হয়ে যাবে, বাট এখন যদি মিস করে ফেলেন মানে আজকের থেকে, তাহলে কিন্তু পরে একটু চাপে পড়ে যাবেন, তাহলে আমার সাথে কিন্তু কন্টিনিউ করতে পারবেন না কেউ। তো আজকের থেকে আর মিস করবেন না, যিনি বলছেন যে মিস করেছি, ঠিক আছে? হ্যাঁ, একটু রিপিট অবশ্যই করব, সমস্যা নেই। আচ্ছা চলুন, আমি একবার স্ক্রিনটা একটু শেয়ার করছি, আমাকে জানাবেন যে দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক। ওকে, একটু জানিয়ে দিন আমাকে। ইয়েস, ইয়েস, ইয়েস। আজকের হোমওয়ার্ক থাকবে আপনাদের কি সেটা আমি বলে দেবো। আজকে আমরা টাইপোগ্রাফি শিখবো, ঠিক আছে? যে আমাদের ডিজাইনে, গ্রাফিক ডিজাইনে টাইপোগ্রাফির রোল কি, সেটা আজকে আমরা জানবো। আজকে আমি একটু স্লো স্লো যাব, অনেক ফাস্ট যাই আমি অন্যদিন, আমাকে বলেছেন দু একজন, তাই আমি আজকে একটু স্লো স্লো যাওয়ার চেষ্টা করব। ওকে, চাপ নেই, সবাই একটু তৈরি হয়ে নিন। আমি ততক্ষণ একটু রিপিট ক্লাসটার দিকে আমরা দেখে আসি কি কি আগের দিন আমরা দেখেছিলাম, ঠিক আছে? ওকে চলুন। আচ্ছা, আমি এটা অফ করে দিচ্ছি, আমি নতুন করে আর একবার ওপেন করছি। জাস্ট কি করলাম, আবার ওপেন নয়, সরি, ক্যানভা সার্চ করছি ক্রমে। এরকম ইন্টারফেস, যে কোনো ভাবে লগ ইন করে নেবো, আমার অলরেডি অ্যাকাউন্ট আছে করা। দেন এখান থেকে আমি যে কোনো একটা সাইজ নিয়ে নেবো। সাইজ আমি কিভাবে নিয়েছিলাম, এই যে ক্রিয়েটে এখানে গেলাম, কারণ ভেতরে ইন্টারফেস দেখতে গেলে আমাদের একটা সাইজ নিতে হবে। এখানে গিয়ে আমি যে কোনো ধরে নিন, আমি এখানে সার্চ করি ফেসবুক। ওকে, এবার ফেসবুকের এই স্কোয়ার সাইজটা আমি নিয়ে নিচ্ছি। এই যে ফেসবুকের স্কোয়ার সাইজের যে সাইজটা হয় এটা এসে গেছে। এবার আগের দিন আমরা চিনেছিলাম যে এই যে ইন্টারফেস, এখানে কি কি থাকে। এবার সবকিছু আমার আজকে দেখার দরকার নেই, আমরা জাস্ট দরকারি জিনিসগুলো আজকে একটু রিক্যাপ করে নিই। ওকে, তো প্রথমত আমরা যদি লেফট সাইডের এই প্যানেলের দিকে দেখি, এখানে আমাদের ডিজাইন করার সময় কি কি দরকার হবে একটু দেখে নিই আমরা। সব থেকে মেইন আমাদের এখানে দরকার হবে এলিমেন্টস, ঠিক আছে? তার উপরে যেটা আছে এটা ডিজাইন, এখানে কি থাকে, টেমপ্লেট। আমরা আগের দিন যেগুলো চিনে এসেছি টেমপ্লেট, যা আগে থেকে তৈরি করা, দেখুন ডিজাইন, এই যে এগুলো আগে থেকে তৈরি করা ডিজাইন, যেগুলো আমরা কিন্তু টাচও করব না, কারণ এগুলো আহ, তাদের জন্য যারা ডিজাইন শিখতে চায় না, যারা হচ্ছে শুধু ধরে নিন জাস্ট নিজের একটা ছোট্ট কাজের জন্য ডিজাইন করতে সে পারে না। তো এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট সে নিল, নিয়ে টেক্সট ইমেজ চেঞ্জ করে নিল, নিয়ে সে তার নিজের কাজে ব্যবহার করলো, ঠিক আছে? বাট আমরা ডিজাইন একদম শুরু থেকে কিভাবে করতে হয়, এরকম একটা ফাঁকা পেজ থাকবে, এই পেজে কিছু টেক্সট আর কিছু ছবির মাধ্যমে পুরো ডিজাইনটা কিভাবে তৈরি করতে হয় প্রফেশনাল ভাবে, যাতে দেখতে লাগে সেটা, সেই জিনিসটা আমরা শিখবো। তো আমরা এই ডিজাইন এই ট্যাবটায় আমরা এখন যাব না। এখানে গেলে কিন্তু আর আমাদের সেই প্রফেশনাল ভাবে শেখা হবে না, আমাদের আহ, হাত কিন্তু খারাপ হয়ে যাবে লাস্টে, ঠিক আছে? তো এটা ইগনোর করব। এখানে যেটা দরকার সেটা হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টস ট্যাবটার কাজকে আমি শর্টে একটু বলি। এলিমেন্টস হচ্ছে, ধরে নিন আমরা যে ডিজাইন গুলো করব, ডিজাইনে আমাদের যত রকম এলিমেন্টের দরকার পড়বে। এলিমেন্ট বলতে কি কি, ধরে নিন কোনো একটা সার্কেল শেপ হতে পারে, কিংবা কোনো আমাদের যে কোনো ইমেজ হতে পারে, আলাদা ভিজুয়াল হতে পারে, আইকন হতে পারে, কোনো ইলাস্ট্রেশন হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। সবকিছু আমরা পাবো শুধুমাত্র এই একটা সেকশনে গেলেই, এতটাই সহজভাবে আমরা জিনিসগুলো পেয়ে যাবো এলিমেন্টসে গেলে। এবার এলিমেন্টস এর মধ্যে এসে দেখি, চলুন কি কি আছে একটু। প্রথমত একটা সার্চ বার দেখতে পাবো। এখানে যদি আমি দরকার যা, আমি এখানে সার্চ করলে সিম্পল ভাবে এখানে রেজাল্ট চলে আসবে নিচে। এবার এখানে এখন অন্যরকম জিনিস দেখাচ্ছে, কি কি দেখাচ্ছে আমি একটু বলে দিই তাহলে। এগুলো এক একটা ফিল্টার, ঠিক আছে? যেমন শেপ, ফ্রেম, লাইন, এগুলো আমরা যদি ক্লিক করি তাহলে এই ফিল্টারে নিজের রেজাল্ট গুলো দেখাবে। আমি লাইন ক্লিক করেছি, দেখুন যত রকম লাইন আছে শেপস এর মধ্যে, এই যে এক একটা লাইন দেখতে পাচ্ছি, প্রত্যেকটা লাইন এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তো এগুলো একটা ফিল্টার, কিংবা বলতে পারেন শর্টকাটে সার্চ করার একটা উপায় এখানে, এগুলো দিয়ে রাখা। এবার আমি একটু নিচে আসি, এগুলো রিসেন্টলি ইউজড কি, আমরা যেগুলো রিসেন্টলি ইউজ করেছি, মানে আমি একটা ডিজাইনের জন্য আমি এই ইলাস্ট্রেশনটা ইউজ করেছি, জাস্ট ক্লিক করলাম, এখানে এসে গেল। তো এগুলো রিসেন্টলি ইউজের মধ্যে দেখাবে। এবার আর একটু নিচে আসি, মেন এখানে দেখার দরকার যেটা ব্রাউজ ক্যাটাগরিজ, এখানে আলাদা আলাদা ক্যাটাগরিজ দেওয়া আছে। ক্যাটাগরিজ এর মধ্যে কি কি থাকবে, শেপস দেখতে পাবো, শেপস কি আমি একটু ক্লিক করি একবার।
ক্লিক করলে এখানে দেখাবে, দেখুন প্রচুর রকম শেপ আছে আলাদা আলাদা। স্কোয়ার শেপ আছে, সার্কেল আছে, ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, পলিগনস আছে এখানে আলাদা আলাদা ধরনের, এখানে স্টার শেপ আছে দেখতে পাচ্ছেন, এখানে আলাদা আলাদা প্রচুর রকম যে আমাদের ডিজাইনে যে শেপ গুলো হয়, ঠিক আছে, সেই শেপ গুলো এখানে পেয়ে যাবো। এই যে ক্লাউড, হার্ট, ব্যানারের সাইন, ঠিক আছে, টিয়ার ড্রপ, কিংবা ওই বলতে পারেন যে আমাদের ওয়াটার ড্রপ টাইপের যে শেপ গুলো হয়, ঠিক আছে, এখানে গিয়ারের শেপ গুলো আছে যেগুলো কগস বলছে, ঠিক আছে, এখানে প্রচুর রকম শেপস আমরা দেখতে পাবো। ফ্লাওয়ার, অর্গানিক শেপস বলা হয় এগুলোকে। অর্গানিক বলতে কি, যেগুলো একটু নেচারের সাথে কানেক্টেড, ঠিক আছে। তো আমরা একটু আবার এই যে ব্যাকে যাই, এখানে এই শেপস এর মধ্যে প্রচুর রকম শেপস দেখতে পাবো। তারপরে কি আছে, গ্রাফিক্স। গ্রাফিক্সে ক্লিক করলে যত রকম ইলাস্ট্রেশন, আইকন, ঠিক আছে, সেই সব জিনিস আমরা দেখতে পাবো, মানে যত রকম গ্রাফিক্যাল এলিমেন্ট যেগুলো আমরা, ঠিক আছে, যেমন এখানে আবার কিছু সোশ্যাল মিডিয়ার আইকন দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমরা জাস্ট জেনে রাখছি কি কি আছে, আমাদের প্রত্যেকটা যে ঘুটে সব দেখতে হবে, এখানে কত আছে আমি সব জেনে রাখতে হবে এমন কিন্তু নয়, কারণ এখানে প্রচুর এলিমেন্ট আছে, জাস্ট জেনে রাখলে হবে যে এখানে আমরা গ্রাফিক এলিমেন্ট পেয়ে দরকার, আমরা এর মধ্যে পেয়ে যাবো, ঠিক আছে। নেক্সট এখানে কিছু 3D এলিমেন্ট আছে, কিছু অ্যানিমেশন আছে। অ্যানিমেশন বলতে আমরা যেমন হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে কিছু জিপ ফাইল সেন্ড করে থাকি মানুষকে, যেটা ওই 2-3 সেকেন্ডের অ্যানিমেট হয় স্টিকার মতো, সেগুলো এখানে পাওয়া যাবে কিছু জিনিস। এখানে কিছু ফটোজ পাওয়া যাবে, ফটোজে ক্লিক করে দেখি চলুন। এই যে দেখুন, এগুলো অ্যাকচুয়াল ক্যামেরায় তোলা সব ছবি, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখানে পেয়ে যাবো। ফটোজের মতো এখানে ফ্রেমস আছে, গ্রিড আছে, ভিডিওস আছে, অডিওস আছে, এখানে প্রত্যেকটা জিনিস যা যা নিড এই ক্যাটাগরির মধ্যে আমরা পেয়ে যাব সবকিছু এখানে, ঠিক আছে। এবার আমরা একটুখানি সার্চ করে দেখি সার্চ বারটা কিভাবে কাজ করে। ধরে নিন আমি একটা ডিজাইন করছি, যে কোনো একটা, ধরে নিন একটা জিম, আমাদের যে জিম হয় ফিটনেস টাইপের কিছু করছে, আমাদের একটা ডাম্বেলের ছবি প্রয়োজন, ঠিক আছে, জাস্ট একটা আপাতত ধরে নিচ্ছি। তো এখানে DUMBLE মেবি স্পেলিং তাই হবে হয়তো, খেয়াল নেই। আচ্ছা, ডাম্বেল এটা নয়, ডাম্বেল স্পেলিং একটু অন্যরকম হবে হয়তো, আমার স্পেলিং এর দিকে যাবেন না কেউ, ঠিক আছে, আমার স্পেলিং খুব একটা ভালো না। আচ্ছা, ডাম্বেল না হোক তাহলে অন্য কিছু সার্চ করা যাবে, যে কোনো ধরে নিন একটা স্কাই এর ইমেজ সার্চ করছি, স্কাই বলে যদি সার্চ করি, এখানে প্রচুর রকম জিনিস আমরা দেখতে পাবো। যেমন একটু আগে যে গ্রাফিক্স, ফটোজ বলে আমি ক্যাটাগরিজ গুলো দেখালাম নিচের দিকে, ঠিক তেমন ভাবে সার্চ করলে দেখুন এখানে প্রচুর রকম ভাবে ক্যাটাগরি ভাগ করার অপশন দিয়ে দেবে, যে আমার স্কাই এর গ্রাফিক্স জাতীয় জিনিস চাই, না অ্যাকচুয়াল ক্যামেরায় তোলা ছবি চাই, নাকি ভিডিওস চাই, ঠিক আছে। তো এখানে গ্রাফিক্সে ক্লিক করলে নিচে সবকিছু গ্রাফিক্স অনুযায়ী ফিল্টার হয়ে যাবে। যেমন এখন কোনো কিছুতে আমার ক্লিক করা নেই, তো এখানে নিচে দেখুন গ্রাফিক্স এখানে দেখাচ্ছে, এই যে এই রোটা, নিচে দেখাচ্ছে ফটোজ, নিচে ভিডিওস, নিচে 3D কিছু এলিমেন্ট দেখাচ্ছে, ঠিক আছে, নিচে অডিওস আছে। এই সব কিছু এখানেও সেম, এই যে গ্রাফিক্স, ফটোজ, ভিডিওস, এখানে ছোট্ট একটা অ্যারো আছে, এটা যদি আমি ক্লিক করি তারপরে আরো অনেক রকম জিনিস দেখাবে, যে কোড, 3D, ঠিক আছে, অডিও, মকআপস, শেপস। তো এখানে প্রচুর রকম জিনিস দেখতে পাবো। তো আমি যে কোনো একটা ক্লিক করি, এখানে এই যে গ্রাফিক দিয়ে ফিল্টার করাও যায়, এখানে এই গ্রাফিক্সের এই সি অলে ক্লিক করাও সেম। তো আমি আপাতত গ্রাফিক্সে ক্লিক করি, দেখুন এখানে যত রকম জিনিস দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এক একটা গ্রাফিক্স, কোনোটা অ্যাকচুয়াল ছবি নয়, সব গ্রাফিক্স এক একটা, দেখুন কার্টুন টাইপের। ওকে, যত রকম এখানে দেখতে হবে, আর যত স্ক্রোল করবেন কোনো শেষ নেই, যে আমার এটা ভালো লাগছে না, আমি আমি অন্যটা ইউজ করব, তো আপনাকে গুগলে গিয়ে খুঁজতে হবে না, এখানে প্রচুর অপশন পেয়ে যাবেন, প্রচুর, ঠিক আছে, প্রচুর, যত স্ক্রোল করবেন শেষই হবে না। দেখুন আপনার যা যা দরকার হবে আপনি সবকিছু এর মধ্যেই পেয়ে যাবেন, স্কাই রিলেটেড যত জিনিস আছে সব এখানে পেয়ে যাবেন। দেন আমি এটাকে কেটে দিই, ঠিক আছে। নেক্সট আছে এখানে দেখুন ফটোজ, এখানে ওই যে ফটোজ আছে, এখানে সিওল ক্লিক করলেও সেম দেখাবে, এখানেও। তো আমি এটাই ক্লিক করি, এখানে যত রকম আমি দেখতে পাচ্ছি যেরকম ক্যামেরায় তোলা অ্যাকচুয়াল ছবি এগুলো, ঠিক আছে, ফটোজ ফিল্টারের মধ্যে। ওকে, সরি। আচ্ছা, তো এটা গেল আমাদের এলিমেন্টস ট্যাব। এবার এরপরে এই যে ভিডিওস আছে, ভিডিওস এর মধ্যে যত রকম স্কাই রিলেটেড ভিডিওস আছে, এই যে স্কাই এর ভিডিও, এই যে প্লে করলে এখানে দেখতে পাবেন, দেখুন একদম হালকা হালকা মেঘগুলো অ্যানিমেট হচ্ছে, কিংবা মেঘগুলো মুভ করছে। আমি ডিলিট করে দিই, জাস্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কিংবা ব্যাক স্পেস কিটা ক্লিক করলাম,
ওকে, তো এটা গেল এলিমেন্ট স্টেপ, যেটা আমাদের ডিজাইন করার সময় 90% টাইম এখানেই আমাদের যেতে হবে, কারণ এখানেই আমি সবকিছু পেয়ে যাবো। আমার যদি একটা আইকন দরকার হয়, ধরে নিন একটা কল আইকন, যে আমি নাম্বার লিখছি তার পাশে একটা কলের আইকন দেব, যাতে বুঝতে মানুষের সুবিধা হয়, ঠিক আছে? তো আমি কল আইকন লিখে এখানে সার্চ করব, এন্টার করে দেবো, এখানে প্রত্যেকটা জিনিস আমরা পেয়ে যাবো। যেমন এই যে গ্রাফিক্স এর মধ্যে, ফটোজ এর মধ্যে প্রত্যেকটা জিনিসে, গ্রাফিক্স এর মধ্যে আমি যদি সিওল ক্লিক করি, দেখুন এখানে প্রচুর রকম কলের আইকন দেখতে পাচ্ছি, এই একটা, ঠিক আছে? এবার দেন এই পাশে আমরা নাম্বারটা লিখতে পাবো। তো যাই দরকার হবে আমাদের ডিজাইনের ক্ষেত্রে সবকিছু আমরা এখানে এসেই সার্চ করবো। ওকে, এটুকু আমি বোঝাতে পেরেছি, খুব সহজ জিনিস। এবার নেক্সট আরেকটু নিচে চলে আসি। এবার আমরা ভাবলাম এতক্ষণ গ্রাফিক এলিমেন্ট আমরা এখান থেকে নেবো, আমাদের আমাদের তো অনেক সময় টেক্সটও নিতে হবে, ডিজাইনের ক্ষেত্রে টেক্সট তো অবশ্যই লাগবে। তো টেক্সট নিতে গেলে ঠিক এলিমেন্টস এর নিচে দেখুন এখানে টেক্সট লেখা আছে, টেক্সটের মধ্যে চলে আসবেন। এগুলো অত দেখার দরকার নেই, জাস্ট এখান থেকে তিনটে মাথায় রাখুন যে ডিফল্ট টেক্সট স্টাইলের মধ্যে যে অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং এন্ড অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট, এই তিনটে অপশন আমরা এখানে পেয়ে যাবো। আমরা জানি যে অ্যাড এ হেডিং, হেডিংটা কি অ্যাকচুয়ালি? হেডিংটা হচ্ছে, বলতে পারেন আপাতত জেনে রাখুন যে আমাদের ডিজাইনের সব থেকে বড় যে লেখাটা হয় সেটা হচ্ছে হেডিং। ওকে, তো এটা ক্লিক করলে দেখুন এটা একটু বড় এবং মোটা দেখতে একটু টেক্সট এসে গেছে এখানে। নেক্সট কি আছে? অ্যাড এ সাবহেডিং ক্লিক করি, দেখুন এখানে তার থেকে ছোট একটা টেক্সট চলে আসছে, মানে হেডিং এর পরের জিনিস এটা, ঠিক আছে? হেডিং সব থেকে বড়, দেন তার থেকে একটুখানি ছোট সাবহেডিং, দেন একদম হয় যে আমরা ছোট ছোট লেখায় অনেক কিছু লেখা থাকে, ওগুলোকে বলা হয় বডি টেক্সট, ঠিক আছে? তো এখান থেকে অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট যদি আমি ক্লিক করি, দেখুন এবার এটা আরো ছোট এক ধরনের টেক্সট এসে গেল, যেখানে আমরা অনেক কিছু লিখতে পারবো। এবার বোঝা গেল এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিস আমাদের এখান থেকে দরকার হয় টেক্সট নেওয়ার সময়। এবারে কিবোর্ডের শর্টকাট আছে একটা, শর্টকাট যদি বলি সেটা হচ্ছে কিবোর্ড থেকে টি প্রেস করবেন, জাস্ট সিঙ্গেল কিবোর্ড থেকে টি প্রেস করলেই আপনাদের টেক্সট বক্স এসে যাবে, ঠিক আছে? মোবাইলের শর্টকাট নেই, মোবাইল থেকে আপনাকে এই টেক্সটের ভেতরে এসেই হেডিং সাবহেডিং এখান থেকে চুজ করতে হবে, ঠিক আছে? জাস্ট এইটুকু, এখানে দুটো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের জন্য এখন। এবং থার্ড ব্র্যান্ড আমি দেখিয়েছি প্রথম দিকে, এটা আপনাদের কোনো দরকার লাগবে না, তো এটা স্কিপ করুন। দেন আসছে কি আপলোডস, আপলোডস এর মধ্যে কি থাকবে? এখানে দেখুন আমি প্রচুর রকম ছবি আপলোড করে রেখেছি, যেগুলো আমাদের কাজে, আমি আগে যেগুলো কাজে আমার লেগেছে সেই ছবিগুলো এখানে আপলোড করেছি। ছবি আপলোড করার জন্য সিম্পল এখানে আপলোডস এর মধ্যে আসতে হবে, তাহলে এটুকু তো বুঝতে পারলাম আমরা। এই যে ফাঁকা পেজ, দেন আমি কোনো ইমেজ চাচ্ছি এই ফাঁকা পেজে আনবো, তো ফার্স্ট স্টেপ কি হবে? আমি লেফট সাইডে চলে যাব, একদম নিচে এখানে দেখবো আপলোডস বলে একটা আইকন দেখতে পাবো, একটা মেঘের মধ্যে একটা নিচে ছোট অ্যারো দেখতে পাবেন, ঠিক আছে? তো এটাকে ক্লিক করলাম, করলে দেখবেন এরকম একটা অপশন খুলে যাবে। এখান থেকে আপনি কি কি আপলোড করতে পারবেন, এই যে ইমেজ সেকশন আছে, এখানে সব রকম ইমেজ দেখাবে, ভিডিওস, এখানে যত রকম ভিডিও আপলোড করেছি, অডিওর মধ্যে যত রকম অডিও আপলোড করেছি, ঠিক আছে? সবকিছু একসাথে আপলোড করতে পারবেন। দেন এখানে আপনি আপলোড করতে গেলে জাস্ট আপলোড ফাইলসে ক্লিক করবেন, এখানে এসে আপলোড ফাইলসে ক্লিক করলাম। এবার আমার সিস্টেমে যেখানে আছে, ধরুন এই যে একটা লোগো আছে, এই লোগোটা আমি জাস্ট ক্লিক করে ওপেনে ক্লিক করে দিই। ওকে, দেন দেখুন এই যে একটু লোড হচ্ছে, লোড হওয়া কমপ্লিট হয়ে গেল, দেন এটা আপলোড হয়ে গেছে। এবার এটা এখানে আনতে গেলে জাস্ট একটা ক্লিক করে দেবেন, এতে এটার উপরে একটা ক্লিক করে দেবেন, এটা পেজে এসে যাবে, ঠিক আছে? এটুকু বোঝা গেল? এটাই আপলোডস এর কাজ, আর কিচ্ছু না। আপলোড ফাইলসে যাব, এই আপলোডস এর মধ্যে আসবো প্রথমে, তারপরে আপলোড ফাইলসে যাব, দেন যেখানে আমার ফাইল আছে সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেবো। ওকে, নেক্সট কি হচ্ছে তাহলে? নেক্সট হচ্ছে টুলস। টুলস এর মধ্যে কি আছে? আমাদের ওই পেন, পেন্সিল, কিছু এই ধরনের জিনিস, যেগুলো আমরা খুব কম ইউজ করব, বাট আমরা একটু দেখে রাখি। যেমন এখানে টুলস এর মধ্যে ক্লিক করলে এখানে একটা অপশন পাবো ড্র, এখান থেকে আমি ড্র করতে পারবো। যেমন এটা একটা পেনের মতো ড্র হবে, দেখুন আমি চাচ্ছি এর দাগটা যদি মোটা হয়, তাহলে এই যে নিচে অপশন আছে এখানে সেটিংস, এখান থেকে ওয়েটটা বাড়িয়ে দিতে হবে। এখানে এই যে দেখাচ্ছে কতটা মোটা হবে, দেখুন এটা যদি আরো বাড়াই, এটা আরেকটু মোটা হয়ে গেল, আর যদি কমিয়ে দিই এটা একটু পাতলা হয়ে গেল। দেন আমি এটা এতটা বাড়িয়ে দিই, দেন একবার ড্র করি, দেখুন এবার একটা মোটা দাগ হচ্ছে। সেম ভাবে এটার ক্ষেত্রেও, ঠিক আছে? এই যে আলাদা। ওকে, আমি যাচ্ছি একটু ব্যাকে আসবো, তো আমি আনডুতে ক্লিক করব, দেখুন লেফট সাইডের দিকে ঘুরিয়ে একটা অ্যারো দেখতে পাচ্ছি ছোট, আমি ক্লিক করি, দেখুন এটা চলে গেছে। আর একবার ক্লিক করি, এটাও চলে গেছে, আর একবার ক্লিক করি, সবকিছু চলে গেছে। ওকে,
দেন থার্ড এখানে একটা আছে কি, এটা হাইলাইটার। যেমন আমরা কিছু টেক্সটকে হাইলাইট করার জন্য করে থাকি। যেমন আমি একটা টেক্সট বক্স নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন। অ্যাড হেডিং নিয়ে নিই, দেন আমি আবার টুলস এর মধ্যে আসি, এসে এই যে ড্র, দেন এখান থেকে হাইলাইটারটা চুজ করব। দেন এখানে যদি আমি ড্র করে, দেখুন একটু হাইলাইট হয়ে যাচ্ছে ইয়েলো কালারের। ওকে, ট্রান্সপারেন্ট, যেটা এপার ওপার দেখা যাচ্ছে, মানে ইয়েলো কালার ভেতর দিয়ে পেছনের টেক্সটটা ক্লিয়ার দেখা যাচ্ছে। বাট এই পেন পেন্সিল গুলোর ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। বুঝা গেল? সরি। ওকে, আর এই যে আমি আনডু করি আর একবার, এরকম চলে গেল। এই পাশে আমি রিডু করতে চাইলে, যদি যেমন ছিল আমি তেমন আবার ফেরত চাচ্ছি, তাহলে আমি রিডু করে দিই, আর একবার ক্লিক করি। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলে আনডু হয়। যেমন আমি কন্ট্রোল জেড কিবোর্ড থেকে প্রেস করি, একসাথে চলে গেল রেড কালারটা, এবং কন্ট্রোল ওয়াই প্রেস করলে রিডু হয়, মানে আবার এসে গেল রেড কালারটা। ঠিক আছে, ছোট ছোট জিনিস, এগুলো মাথায় রাখতে হবে। আর এখানে তেমন কিছু আমাদের লাগবে না, এখানে স্টিকি নোটস আছে কিছু, ওটা ক্লিক করলে এখানে কিছু চাইলে লিখে এরকম এখানে স্টিক করে দিতে পারি, যেগুলো আমাদের লাগবে না খুব একটা। ওকে, ওটা ডিলিট করে দিই আমি এগুলো। এটা গেল কটা জিনিস, আর এখানে তেমন কিছু নেই। আর আমরা যেগুলো দেখেছিলাম সেগুলো আমরা আস্তে আস্তে আরো কভার করে নেবো, যে আহ, কারণ আমরা যখন ডিজাইন করব তখন সেই জিনিসগুলো আমাদের আবার দেখতে হবে বারবার। ঠিক আছে, তো আমি আবার দেখিয়ে দেবো। এখনের জন্য এইটুকু রিক্যাপ করে রাখি, যে আমরা ডিজাইনের ভেতরে এসে কিভাবে টেক্সট নেব, ইমেজ নেব, কোথায় কি সার্চ করতে হয়, এবং ডিজাইনে যে যে জিনিসগুলো আমাদের দরকার হবে সেগুলো আমরা কোথা থেকে পাবো। ওকে, ওকে, এক মিনিট, একটু আবার স্ক্রিন একটু স্টাক হয়, একটু টাইম লাগে। অনেকে যখন একসাথে আমরা ক্লাসে জয়েন করি একটুখানি টাইম লাগে। একটু টাইম দিন। একটা মিনিট টাইম দিন, লোড হচ্ছে, মেবি আনরেসপন্সিভ দেখাচ্ছে, একটুখানি সময় চেয়ে নিচ্ছি। বাট যে জিনিসগুলো আমি দেখালাম, এই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ডিজাইনের মধ্যে, ঠিক আছে, তো মাথায় রাখতে হবে। ওকে, এই তো স্ক্রিন এসে গেছে। এবার আমাকে একটু বলুন, সবার কাছে আশা করছি ক্লিয়ার। একটুখানি আমাকে জানিয়ে দিন, তারপরে আজকের ক্লাসে ঢুকবো। আজকের ক্লাসে আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, কারণ এটা গ্রাফিক ডিজাইনের সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। আবার গ্রাফিক ডিজাইনের সব থেকে প্রাথমিক একটা জিনিস বলতে পারেন, যেটা আমাদের গ্রাফিক ডিজাইন শুরু করতে হলে এগুলো আমাদের জানতেই হবে, নয়তো কিন্তু কখনো একটা ভালো ডিজাইনার হয়ে উঠতে পারবো না। ওকে, অনেকে ওয়াই ওয়াই বলছেন, তার মানে সবার মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, যারা বলছেন ফেসবুকের গ্রুপে জয়েন হতে পারেনি, কোনো সমস্যা নেই, ক্লাসে একটু ওয়েট করুন, ক্লাস শেষে আমি লিংক দিয়ে দেবো। ঠিক আছে, সেখানে সবাই জয়েন হয়ে নেবেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। ওকে, আমি তাহলে চ্যাট বক্সটা অফ করি, আমি আবার ক্লাসের দিকে যাই। আজকের ক্লাসে যা হবে। আচ্ছা, আমাকে একটুখানি বলুন দেখি, তার আগে আমি একটুখানি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই যে আমি টাইপোগ্রাফি জিনিসটা বললাম, এর আগে কিংবা বলতে পারেন যে এই টাইপোগ্রাফি ওয়ার্ডটা কাদের কাছে নতুন একদম, আমাকে একটু জানান দেখি। যদি অনেকের কাছে নতুন, যাদের কাছে, তারা ওয়াই 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 টাইপ করুন, কিংবা মি লিখুন, একই ব্যাপার। সবাই সবাই লিখুন, সবাই, নয়তো আমি বুঝবো কি করে আপনাদের আহ জোশ দেখে? তারপরে আমার মধ্যে জোশ আসবে যে আমি কিভাবে করাবো আপনাদের তাহলে জিনিসগুলো, না? মি, 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 দু একজন বলছেন নো। ঠিক আছে, একজন বারবার বলার দরকার নেই, একজন বারবার বলার দরকার নেই, আমি প্রত্যেকের এসএমএসই দেখতে পাচ্ছি। ওকে, ওকে, অনেকের কাছে। আর কারা আগে এই জিনিসটাকে আহ, চেনেন কিংবা জানেন যে টাইপোগ্রাফি কি জিনিস, তারা আই 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 লিখে টাইপ করুন, আই, জাস্ট আই লিখে টাইপ করুন। আই, 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 এই তো অনেকেই জানেন, বুঝতে পারছি। বেশ, 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 বেশ,
বেশ, ওকে 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 ওকে। যারা জানেন তাদের তো খুবই ভালো কথা, বাট আমরা আরেকটু ডেপথে জানবো যে টাইপোগ্রাফির ভেতরে আরো কি জিনিস থাকে যেগুলো আমাদের ডিজাইনার অনুযায়ী জানতে হবে। ওকে, আচ্ছা ওকে, আমি একটু টিমকে বলি চ্যাট বক্সটা আপাতত অফ করে দিই আমি, ঠিক আছে? আমি আবার এসে আমি ছোট ছোট করে দেখাবো, দেন দেখি এসে আপনাদের সাথে আবার কথা বলে নেবো। অনেক কিছু যারা জানেন তাদের কাছে কিছু জিনিস নতুন লাগতে পারে, আর যারা জানেন না তাদের কাছে অনেক জিনিস ইন্টারেস্টিং লাগবে, কারণ অ্যাকচুয়ালি জিনিসগুলো কোথাও না কোথাও রিলেট করতে পারবেন যে আপনাদের এতদিন হয়তো আপনারা দেখে এসছেন, করে এসছেন, বাট জানতেন না, ঠিক আছে? তো সেই জিনিসগুলো আজকে থেকে ভালো করে আমাদের মাথায় রাখতে হবে, জেনে রাখতে হবে, কারণ ডিজাইনে এই জিনিসগুলোই আগে আমাদের লাগবে। ওকে, চলুন। আমি একটা ছোট পিডিএফ বানিয়েছি এবং পিডিএফটা আমি আপনাদেরকে অবশ্যই সেটা দিয়ে দেবো ক্লাসের শেষে, আমি বলে দেবো কোথায় কিভাবে পিডিএফটা পাবেন, যাতে আপনারা পিডিএফটা দেখে জিনিসটা আবার একটুখানি দেখতে পারেন, পড়তে পারেন এবং জিনিসটা আরো ভালোভাবে নিজেদের মাথায় বসিয়ে রাখতে পারেন, কারণ আগামী দিনে এটা কিন্তু খুব দরকারি একটা জিনিস। আচ্ছা, এখানে আমাদের একটা কভারের এখানে নাম রাখা হয়েছে জাস্ট 12 কিলার টার্মস অ্যাবাউট টাইপোগ্রাফি, ঠিক আছে? মানে 12টা মারাত্মক টার্ম টাইপোগ্রাফির সম্বন্ধে। ওকে, এবার যদি আমি শর্টে বলি টাইপোগ্রাফি কি, তাহলে টাইপোগ্রাফি কিভাবে হয় কিংবা টাইপোগ্রাফি দেখতে কেমন হয়, তাহলে কিন্তু আপনাদের চোখের সামনেই এই যে একটা এক্সাম্পল রয়েছে, ঠিক আছে? এই যে যে 12 কিলার টার্মস অ্যাবাউট টাইপোগ্রাফি, এই জিনিসটা এই সুন্দরভাবে সাজিয়েছি, এটাও কিন্তু একটা টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি করা হয়েছে কিংবা বলতে পারেন যে টাইপোগ্রাফি ডিজাইন। ওকে, তো এটুকু তো একটা আইডিয়া এসে গেল। আচ্ছা, তাহলে টাইপোগ্রাফি মানে হচ্ছে টেক্সটকে একটু সাজানো এইভাবে, ঠিক আছে? এটুকু তো মাথায় বুঝতেই পারলেন নাকি? ইজি জিনিস যে টেক্সটকে এই যে 12 একটু বড় করে, এটা একটু ছোট করে, এই জিনিসটা এইভাবে এইভাবে আমরা সাজিয়েছি, ঠিক আছে? সেটাকে অ্যাকচুয়ালি টাইপোগ্রাফি ডিজাইন বলে। হ্যাঁ, ইন্টারেস্টিং জিনিস, দেখতে ইন্টারেস্টিং লাগছে। এবার একটুখানি থিওরিটিক্যাল পার্টে যেতে হবে। এবার এতগুলো লেখা দেখে চিন্তা করার কিছু নেই, কারণ এতগুলো লেখা আমিও পড়বো না, আপনাদেরও জানি পড়তে ইচ্ছা করবে না, আর আমি এতগুলো পড়বো না। এতগুলো পড়লে কি হবে, ক্লাসটা একটুখানি বোরিং হয়ে যাবে, আপনাদের কাছে আরো মনে হবে এটা তো দিয়ে দিলেই আমরা পড়ে নিতে পারি। তো এত কিছু আমি পড়বো না, আমি শর্টে শর্টে বলবো জিনিসগুলো, জাস্ট যাতে আপনাদের মাথায় জিনিসটা ক্লিয়ার হয়ে যায় কনসেপ্ট। দেন আপনাদের যখন এটা দিয়ে দেব, তখন আপনারা প্রত্যেকেই এই জিনিসগুলো একবার ভালো করে নিজেদের মতো করে পড়ে নেবেন, দেখে নেবেন। ওকে, আচ্ছা, তো টাইপোগ্রাফির বিষয় জানতে গেলে প্রথমেই মাথায় কোশ্চেন আসবে কি, টাইপোগ্রাফি কি? টাইপোগ্রাফি অ্যাকচুয়ালি কি? তো টাইপোগ্রাফি আমি যেমন একটু আগে উপরে দেখালাম যে এই যে সুন্দরভাবে সাজানো হয়েছে, এটাই অ্যাকচুয়ালি টাইপোগ্রাফি। বাট এই সুন্দরভাবে সাজানোর মধ্যেও দু একটা জিনিস টাইপোগ্রাফি ডিজাইনে একটু মাথায় রাখতে হয়। সেগুলো কি কি আমি একটু বলে দিই। তো প্রথম কথা এটুকু বুঝলাম যে টাইপোগ্রাফি হলো যে কোনো লেখাকে, সেটা একটা লম্বা লেখা হতে পারে কিংবা দুটো ওয়ার্ডের লেখা হতে পারে কিংবা দুটো অক্ষরের লেখাও হতে পারে, যে কোনো লেখাকে কিংবা যে কোনো টেক্সটকে সুন্দরভাবে সাজানো। এবং তার সাথে আমি বললাম যে কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যেটা যেন সাজানোর পরেও সেটা যেন ঠিকঠাক পড়া যায়, মানে পাঠযোগ্য হতে হবে। যেমন এখানে লেখা আছে দেখতে পাবেন যে টাইপোগ্রাফি হলো যে কোনো লেখাকে কিংবা কোনো ভাষাকে স্পষ্ট, পাঠযোগ্য ও আকর্ষণীয় করার যে শিল্প কিংবা যে আহ চিন্তাধারা, কিংবা বলতে পারেন যে আমি যে কোনো টাইপ ফেসকে যে সুন্দরভাবে সাজানোর এবং তার সাথে সেটা যেন সুস্পষ্ট হয়, যেন ঠিকঠাক দেখা যায় এবং ঠিকঠাক পড়া যায়। এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা যে কোনো ভাবে সাজিয়ে দিলেই জাস্ট হবে না, আমরা যে কোনো ভাবে সাজাবো এবং সাজানোর সাথে দুটো জিনিস মাথায় রাখবো, যেন সেটা স্পষ্ট হয় এবং সেটা যেন পাঠযোগ্য হয়, সেটা যেন পড়া যায়। এমন নয় যে পির সাথে ও এমন ভাবে মিশেছে যেটা আমরা পড়তেই পারছি না। যেমন আমাদের ওই ছোটবেলায় যখন আমরা নতুন খাতায় লেখা শিখেছি, তখন একটা অক্ষরের পরে আরেকটা অক্ষর যদি উঠে যেত আমাদের কিন্তু মাস্টার মশাইরা খুব বকা দিত যে এটা আরেকটার ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস কেন, ঠিক আছে? তো সেম জিনিস, যেহেতু বললাম যে আমরা আগে জিনিসগুলো জেনে এসেছি, বাট সেই জিনিসগুলো আমরা একটু নতুন ভাবে জানবো। তো টাইপোগ্রাফি কি তাহলে? যে কোনো লেখাকে স্পষ্ট এবং পাঠযোগ্য করে যে সাজানোর শিল্প,
ঠিক আছে, কিংবা যে কৌশল, সেটাকেই টাইপোগ্রাফি বলা হয়। বোঝাতে পারলাম জিনিসটা? যে কোনো লেখাকে সুস্পষ্ট এবং পাঠযোগ্য করে সাজানোর যে কৌশল কিংবা যে শিল্প, সেটাকে টাইপোগ্রাফি বলা হয়। ঠিক আছে, আমি একবার একটু জিজ্ঞাসা করে নিই সবার কাছে যে আমি কি বোঝাতে পারলাম। একদম সহজ জিনিস না? যারা যারা জানতেন না তাদের কাছে জিনিসটা আহ, মনে হচ্ছে তো অবশ্যই যে সহজ, কারণ কঠিন যদি মনে হয় তাহলে আমি ঠিকঠাক বোঝাতে পারছি না, আর যদি সহজ মনে হয় তাহলে অবশ্যই আমি বোঝাতে পারছি। এই তো অনেকে বলছেন, একবার আমাকে জানান সবাই যে জিনিসটা সহজ সহজ সহজ। ওকে, জানান, আমি দেখছি। একটুখানি আমার স্ক্রিন স্টাক হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। 57, 57, 57, ওকে, 57, 58। ওয়াই 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 দেখতে পাচ্ছি। ওকে ওকে ওকে, বেশ, এই তো সহজ জিনিস একদম। আচ্ছা, আবার একটু বলি, চ্যাটটা একটু অফ করে দিন। আমি আবার আসছি, আমি ছোট ছোট জিনিস দেখি, আবার জিজ্ঞাসা করবো আপনাদের, কারণ আপনাদের বোঝানোটা আগে। ওকে, আমি একটু অফ করি, আমি আবার একটুখানি দিকে যাই। তো এটুকু তো বোঝা গেল যে টাইপোগ্রাফি কি জিনিস। সহজ একদম জিনিস, যেটা আমাদের ডিজাইনে কিন্তু আবার খুব বড় দরকারি জিনিস একটা। এবার টাইপোগ্রাফির করতে গেলে যে কিভাবে সুস্পষ্ট কিংবা পাঠযোগ্য কিংবা আকর্ষণীয় করব, তার জন্য প্রচুর রকম টার্ম আছে, প্রচুর রকম জিনিস আছে যেগুলো আমাদের জানতে হবে, কারণ সেই জিনিসগুলো নাড়াচাড়া করে আমরা টাইপোগ্রাফি কিন্তু ডিজাইন করে থাকবো। ঠিক আছে, যেমন কি কি আছে তার মধ্যে আমি যদি শর্টে বলি, যেগুলো আরো ডিটেইলে আমি বলবো, বা আপাতত যদি শর্টে বলি তাহলে কি থাকে, যেমন আহ, যে কোনো লেখার আকার আকৃতিকে একটু চেঞ্জ করা হয়। ঠিক আছে, তারপরে লিডিং থাকে, ট্র্যাকিং থাকে, কার্নিং থাকে। এই জিনিসগুলো কি, সেই জিনিসগুলো আমি একটু পরেই বলছি। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস একটু নাড়াচাড়া করে কিংবা সাইজ ছোট বড় করে সুন্দরভাবে যে সাজানো হচ্ছে, সেটাকে অ্যাকচুয়ালি টাইপোগ্রাফি বলছি। ঠিক আছে, এটুকু ক্লিয়ার হলো। দেন আমরা নেক্সট দেখতে পাবো টাইপ ফেস কি। আপনারা কি জানেন টাইপ ফেস কি জিনিস? আমি বারবার এখানে আহ, আসতে পারছি না, কারণ আমার স্ক্রিন স্টাক হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা। বাট সমস্যা নেই, আমরা একসাথে একটু অ্যাডজাস্ট করে নেবো। আমাকে একটু জানান আপনারা এবার, যে আপনারা জানেন কি টাইপ ফেস অ্যাকচুয়ালি কি জিনিস। টাইপ ফেস, ইয়েস, নো, 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 এন, নো, নো। ওকে, আমি এক কথায় বলে দিলে আপনারা বুঝে যাবেন টাইপ ফেস অ্যাকচুয়ালি কি জিনিস, বাট আরেকটু ডেপথে আপনাদের জানা দরকার, সেটাও আমি বলে দেবো। ওকে ওকে, থ্যাংক ইউ, অনেকে জানালেন, বুঝতে পেরেছি। ওকে, আমি এবার বলেই জিনিসটা। ওকে, তাহলে টাইপ ফেস অ্যাকচুয়ালি কি। আমরা এতদিন ডিজাইন করার সময় কিংবা ডিজাইনের নাম শুনলে কিন্তু আমরা ফন্টের নাম শুনেছি অনেকে। ফন্ট, যে এটা একটা ফন্ট, ওটা আলাদা একটা ফন্ট। ঠিক আছে, সেটা কিন্তু আমরা নাম শুনেছি। ঠিক আছে, এবার যদি বলেন ফন্ট যারা শোনেনি তারা কি, ফন্ট অ্যাকচুয়ালি হচ্ছে যে কোনো আমাদের টেক্সটের আলাদা আলাদা স্টাইল, মানে অক্ষর একই রকম থাকবে, মানে অক্ষর যে লেখা এটা একটি, সেটাও একটি লেখা থাকবে, বাট অন্য রকম স্টাইলে লেখা থাকবে। তো প্রত্যেকটা আলাদা আলাদা স্টাইলের যে টেক্সট গুলো হবে, সেটা আলাদা আলাদা অ্যাকচুয়ালি ফন্টের। ওকে, এবার এখানে বোঝার বিষয় কি আছে, যে ফন্ট আমরা যেটাকে এতদিন ভাবতাম, সেটা অ্যাকচুয়ালি ফন্ট না, সেটাকে টাইপফেস বলা হয়। যদি বলেন কেন, কিভাবে, একটু কনফিউজিং লাগতে পারে, আমি বলে দিচ্ছি। আমি একটু তার জন্য স্ক্রিন আমাকে দেখাতে হবে, স্ক্রিনে গিয়ে আমি দেখালে ভালো করে বুঝতে পারবেন। সরি, একটুখানি গলা বসে আছে। ওকে, আচ্ছা, আমি যে কোনো, আমাকে টাইপফেস বুঝতে গেলে আগে আমাদের যে কোনো একটা টেক্সট নিতে হবে। আমি একটু টেক্সট নিয়ে নিই এখান থেকে, একটা একটা হেডিং নিয়ে নিই। ওকে, এবার আমি এখান থেকে যে কোনো একটা, আমি বলেছি একদিন যে আমরা এখান থেকে কোথায় টেক্সটের স্টাইল কোথা থেকে চেঞ্জ করব, এই যে লেফট সাইডের ওপরে, এখানে দেখুন হভার করলে ফন্ট লেখাও দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছি ক্যানভাস হ্যান্ডস, যেটা ডিফল্ট একটা ফন্ট। ক্যানভার নিজের ডিফল্ট একটা ফন্ট, আপাতত আমরা ফন্ট বলে চিনি, তারপরে আমরা বলবো যে সেটাকে টাইপফেস কেন বলি।
ওকে, আমি যে কোনো একটা সিলেক্ট করি, ধরে নিন এই যে পপিন্স নিচে আসছে, পপিন্স এটা আমি সিলেক্ট করলাম। ওকে, এবার আমরা জানতাম এতদিন যে পপিন্স যেটা, এটা অ্যাকচুয়ালি একটা ফন্ট। ওকে, বাট আজকের থেকে আমরা যখন একটা ভালো ডিজাইনার হতে চলেছি, তো সেই ডিজাইনার হতে গেলে আমাদের আগে বুঝতে হবে যে এটা অ্যাকচুয়ালি একটা ফন্ট বলা যায় না পপিন্সকে। পপিন্স কি? পপিন্স হচ্ছে একটা টাইপফেস। আর একটু ডেপথে বোঝাই, আমরা দেখুন পপিন্স এর লেফট সাইডে একটা ছোট্ট অ্যারো দেখতে পাবো। এই অ্যারোটাকে ক্লিক করব, এর ভিতরে দেখুন আলাদা আলাদা রকম জিনিস দেখতে পাচ্ছি, যেখানে একটা থিন লেখা আছে, এটা অনেক পাতলা দেখাচ্ছে, এরপরে এক্সট্রা লাইট, আর একটু মোটা হলে একদম নিচের দিকে যদি যাই দেখুন ব্ল্যাক, এটা দেখুন অনেক বেশি মোটা হয়ে গেছে, ঠিক আছে, অনেক বেশি ভারী হয়ে গেছে। তাহলে কি এটা কি আলাদা আলাদা ফন্ট? অবশ্যই না, কিংবা বলতে পারেন অবশ্যই হ্যাঁ। এটা কনফিউজিং, আমি একবারে ক্লিক করে দিচ্ছি। এই যে পপিন্স যেটা লেখা দেখছি, এই পপিন্সটা অ্যাকচুয়ালি টাইপফেস। আর নিচের যত রকম আমরা দেখতে পাচ্ছি এগুলো কি পপিন্স এর মধ্যে থিন, মানে এটা পপিন্স থিন, এটা পপিন্স এক্সট্রা লাইট এবং পপিন্স লাইট, এটা ঠিক আছে। তো এই যে আলাদা আলাদা এক একটা যে ওয়েট দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে একটা খুব মোটা, একটা খুব পাতলা, তো এই প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা ফন্ট, ঠিক আছে। আর সব কটাকে একসাথে কি বলা হচ্ছে? পপিন্স, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি টাইপফেস। তো এই প্রত্যেকটা আলাদা আলাদা ফন্টকে একসাথে বলা হচ্ছে পপিন্স টাইপফেস, ঠিক আছে। আমি জিনিসটা বোঝাতে পারলাম? যদি বলেন তাহলে কি হয়, যেমন ধরুন আহ আমি যদি একটা ফ্যামিলি দিয়ে বোঝাই, ঠিক আছে, কিংবা যদি আমি আমাদের কোম্পানি দিয়েও বোঝাতে চাই, যে আমাদের কোম্পানিতে আলাদা আলাদা প্রত্যেকটা ধরে নিন 10টা মেম্বার আছে, তো এই 10টা মেম্বার অ্যাকচুয়ালি 10টা ফন্ট বলতে পারেন, ঠিক আছে। 10টা মেম্বার যারা, তারা অ্যাকচুয়ালি এক একটা ফন্ট। আর টোটাল যে কোম্পানি কিংবা যে বিশ্বাস একাডেমি বলে যেটা চিনছেন, সেই বিশ্বাস একাডেমিটা হচ্ছে অ্যাকচুয়ালি টাইপফেস, ঠিক আছে। ধরেন এই যে একটা লাইট, আমি কি জিনিসটা একটুখানি বোঝাতে পারলাম? দাঁড়ান আমি একবার শেষবার বলে আমি আপনাদের কাছে শুনে নিচ্ছি। তো আমরা কি জানলাম যে পপিন্স এটা অ্যাকচুয়ালি একটা ফন্ট না, এটা টাইপফেস। এবার এই ছোট্ট অ্যারোতে যদি ক্লিক করি, এর প্রচুর ফ্যামিলি মেম্বার খুলে যাচ্ছে, দেখুন পপিন্স এর নিচেই যে থিন, এক্সট্রা লাইট, লাইট, এগুলো এক একটা ফন্ট। আর এই সবকটাকে একসাথে পপিন্স টাইপফেস বলা হচ্ছে। আমি বোঝাতে পারলাম টাইপফেস কি জিনিস? টাইপফেস কি জিনিস আমি বোঝাতে পারলাম? যেটাকে আমরা এতদিন ফন্ট বলে জানি। ওয়াই ওয়াই তাহলে টাইপ করে দিন, যারা বুঝতে পারলে, আমি আমি যদি বোঝাতে পারি তাহলে ওয়াই 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 টাইপ করে দিন। কোথায় বাকিরা কোথায়? সবাই সবাই বলতে হবে, সবাই না বললে আমি বুঝতে পারবো না। নাকি আমার স্ক্রিন স্টাক হয়ে যাচ্ছে, আমি সেটাও বুঝতে পারছি না। মেবি স্টাক হয়ে যাচ্ছে। ফন্ট ফ্যামিলি, একদম ফন্টের ফ্যামিলিটাকে একসাথে টাইপফেস বলা হচ্ছে। আমার স্ক্রিন স্টাক হয়ে গেছে অ্যাকচুয়ালি। হুম, ওকে 1 মিনিট একটু সময় দিন। আমি ওকে, ওয়াই 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 ওয়াই, এই তো অনেকেই টাইপ করেছেন। ওকে 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 ওকে, আমি আর একটা এক্সাম্পল এখানে দেখিয়ে দিচ্ছি, যেটা আমরা প্রত্যেকটা জিনিস দেখানোর সময় আমি একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি। যেমন এই যে এখানে কি বলা হচ্ছে টাইপফেস, তাহলে আমরা বুঝলাম যে এন্টায়ার ফ্যামিলি অফ ফন্টস, ঠিক আছে। যেমন টাইপফেস এর নাম হচ্ছে হেলভেটিকা, এটা আলাদা, যেমন পপিন্স একটা ফন্ট দেখলাম কিংবা টাইপফেস দেখলাম, হেলভেটিকা আলাদা একটা টাইপফেস, ঠিক আছে। তো এখন থেকে আমারও মাঝে মধ্যে বলতে ভুল হয়ে যাচ্ছে, বাট এখন থেকে আমরা কিন্তু আর ফন্ট বলবো না। আমরা যদি বলা হয় এটা কোন ফন্ট ইউজ করেছে এই ডিজাইনে, তাহলে আমরা বলবো এই ডিজাইনে আমরা হেলভেটিকা কিংবা অমুক একটা টাইপফেস ইউজ করেছি, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে এন্টায়ার ফ্যামিলি হচ্ছে হেলভেটিকা। এবার ফন্ট কোনটা? এই মেম্বার, ফ্যামিলির মেম্বার গুলো, যেমন কি হেলভেটিকা রেগুলার, হেলভেটিকা অবলিক, হেলভেটিকা লাইট, লাইট অবলিক, হেলভেটিকা বোল্ড, বোল্ড অবলিক, ঠিক আছে। এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট এক একটা। তো টাইপফেস বুঝে গেলাম, টাইপোগ্রাফি কি জিনিস দুটোই বুঝে গেলাম। এবার আসছে কিছু টাইপফেসের কিছু প্রয়োজনীয় টার্ম, যেগুলো আমি বললাম যে আমাদের টাইপোগ্রাফি ডিজাইন করার সময় এই টার্ম গুলোকে মাথায় রাখতে হবে।
যখন আমরা কোনো টাইপফেস চুজ করব একটা ডিজাইনের ক্ষেত্রে, ঠিক আছে, তো সবসময় আমাদের এই টার্মগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার এখানে এত সব একবারে প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে, কনফিউজিং লাগবে, এক এক করে দেখি চলুন। প্রথমত কি 4DP গ্রিড। 4DP গ্রিড কি জিনিস আমরা বলেছিলাম যে আপাতত জেনে রাখবো। টাইপোগ্রাফির মধ্যে 4DP গ্রিড কি জিনিস? এটি এমন একটি নিয়ম, ঠিক আছে, এখানে শর্টে এক লাইনে লেখা আছে, এর জন্য আমি পড়ছি জিনিসটা, যে এটি এমন একটি নিয়ম যে নিয়মে প্রত্যেক লাইন, হেডলাইন, বডি, ঠিক আছে, আমরা এই তিনটে জিনিস চিনে এসেছি টেক্সট ক্লিক করে, যে এই যে টেক্সটের মধ্যে গেলে এটা আপাতত ডিলিট করে দিই আমি, হেডলাইন, সাব হেডলাইন, ওকে, দেন বডি, প্রত্যেকটা টেক্সটের মাঝে, ঠিক আছে, বডি এর মধ্যে 4 দিয়ে ভাগ করা যায় এমন একটি সংখ্যার মাপ নেওয়া হয়। মানে এই হেডিং থেকে এই হেডিং এ কতটা দূরত্ব রাখবো ডিজাইনের সময়, সেটা যেন 4 দিয়ে ভাগ করা যায় এমন একটা দূরত্ব রাখবো, ঠিক আছে। এবার বুঝলাম যে 4 দিয়ে, বাট আমি এখানে দেখে তো বুঝতে পারছি না যে এটা 4 দিয়ে নাকি 8 দিয়ে নাকি 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, এখানে দেখে তো বোঝা যাচ্ছে না, বাট আমরা বুঝবো কি করে? তার জন্য কি আমাদের এটা মেজার করতে হবে, মাপতে হবে যে ডিস্টেন্স অ্যাকচুয়ালি কতটা আছে। আর মাপার জন্য কি উপায়, আমি একটু লিখে দিই, বুঝতে সুবিধা হবে। মাপার জন্য উপায় হচ্ছে, আমি এটার কালার চেঞ্জ করে দিই, ওকে। মাপার জন্য উপায় হচ্ছে সিলেক্ট করব একটাকে, সিলেক্ট, দেন হভার করব যেটা দরকার, হ্যাঁ, আপনারা একটু ওয়েট করুন। স্যারের বোধহয় নেটওয়ার্ক প্রবলেমের জন্য স্যার। করব, ওকে। দেখুন ডিস্টেন্স আমার মাঝখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে 36, এই জায়গায় দেখুন দেখাচ্ছে। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। ও ওকে ওকে ওকে, স্ক্রিন কি স্টাক হয়ে গেছে নাকি স্ক্রিন দেখাই যাচ্ছে না? না স্যার, স্ক্রিন আপনার বন্ধ হয়ে গেছে, ও, মানে কতটুকু কেটে গেছে। কতটুকু দেখা গেছে একটু বলুন। আপনি স্যার ওই শুরু করলেন, তখন আপনার 4DB সিলেক্ট লিখলেন না, তারপর থেকে। আচ্ছা, আরেকবার তাহলে দেখে নি, স্ক্রিনটা একটু বন্ধ হয়ে গেছে যেহেতু। আচ্ছা, কি করলাম আমরা? 4DP রুল আমরা জাস্ট বুঝলাম যে আমাদের হেডলাইন থেকে সাব হেডলাইন এবং বডি প্রত্যেকের মাঝে যে ডিস্টেন্সটা, এই যে গ্যাপ, এই গ্যাপটা এমন হবে যেটা 4 দিয়ে ভাগ করা যায়, সিম্পল জিনিস। এবং তাটা আমরা ভাগ করা যায় তার জন্য আমাদের ডিস্টেন্স আগে বুঝতে হবে, যেটা কত আছে, এটাকে 24, তাহলে 4 দিয়ে হয়তো ভাগ করা যাবে, তো আমাদের ডিস্টেন্সটা আগে বুঝতে হবে। এবার ডিস্টেন্সটা বুঝতে গেলে সিস্টেম কি আছে, আমার যেটা ডিস্টেন্স যেটা থেকে বুঝতে চাই তার মধ্যে একটাকে সিলেক্ট করব, অপরটার উপরে হভার করব, দেন কিবোর্ড থেকে অল্ট প্রেস করব। কেমন? ধরে নিন আমি হেডিং থেকে সাব হেডিং এর ডিস্টেন্স মাপতে যাচ্ছি, ঠিক আছে, তো আমি হেডিংটাকে সিলেক্ট করলাম, দেন হভার করলাম সাব হেডিং এর উপরে, এটাকে কিন্তু আমি ক্লিক করিনি, এটা জাস্ট মাউস কার্সার এর উপরে নিয়ে এলাম, এই যে ছিল উপরে নিয়ে এলাম। এবার কিবোর্ড থেকে অল্ট প্রেস করলাম, দেখুন মাঝখানে একটা ছোট্ট ডিস্টেন্স দেখাচ্ছে 36, তাহলে 36 কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। কি করলাম আর একবার দেখে নি, একটাকে সিলেক্ট করব, ধরে নিন হেডিং কে সিলেক্ট করলাম, দেন সাব হেডিং যেটা, এর উপরে আমি হভার করলাম মাউস কার্সার, দেন কিবোর্ড থেকে অল্ট প্রেস করলাম, দেখুন মাঝখানে দেখাচ্ছে 36, এই যে, ওকে। সেম ভাবে আমি চাচ্ছি, ধরে নিন সাব হেডিং থেকে এবার আমি বডি টেক্সটার ডিস্টেন্স মেজার করব, তাহলে সাব হেডিংটাকে সিলেক্ট করলাম, করে বডির উপরে আমি মাউস হভার করব, করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করব, দেখুন 61 দেখাচ্ছে।
তো 61 কিন্তু 4 দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে? কত যায় 4 দিয়ে ভাগ করা? 4 15 60। তো আমার কাছে অপশন আছে 4 16 64 আর 4 15 60। তো আমার এখানে 61 দেখাচ্ছে। তো আমি কি করতে পারি, আমি বডি টেক্সটটাকে সিলেক্ট করব, করে এক হয় আমি দিতে পারি 64 আর এক হয় আমি 60 ইউজ করতে পারি। তো যদি আমার 60 ইউজ করতে হয় তাহলে এটাকে উপর দিকে নিয়ে যাব, জাস্ট এটাকে তাহলে একবার সিলেক্ট করব, করে কিবোর্ডের যে অ্যারো কি গুলো থাকে, ঠিক আছে, কিংবা ল্যাপটপে অনেক জায়গায় নাম দেখবেন যে পেজ আপ পেজ ডাউন, ঠিক আছে? তো এই যে অ্যারো কি গুলো থাকে নাম্বার প্যাডের একটু বাঁ সাইডে, অ্যারো কি দিয়ে জাস্ট একটা উপরে ক্লিক করব, এবার 1 পিক্সেল উপরে তুলে দিলাম, যেটা এবার 60 হয়ে গেল। তাহলে এবার এটা ঠিক আছে, আমাদের 4DP গ্রিড রুল অনুযায়ী এটা ঠিক আছে। এই রুলটা কিন্তু অনেকেই জানে না, বাট এটা আমাদের কতটা একটা টেক্সটের থেকে একটা টেক্সটের স্পেস রাখবো, এই স্পেস গুলো বুঝতে এই রুলটা আমাদের কিন্তু প্রচুর হেল্প করবে। কারণ আমাদের বিগিনার হিসেবে আমাদের এই স্পেস কতটা রাখবো কি না রাখবো, এটাই কিন্তু আমাদের সমস্যা তৈরি হবে, এবং সেই ক্ষেত্রে এই 4DP গ্রিড রুলটা কিন্তু আমাদের খুব সাহায্য করবে। তাহলে চলুন আরেকবার দেখে নিই কিভাবে করলাম। ধরে নিন যে কোনো একটা সিলেক্ট করব, তারপরে আরেকটার উপরে হভার করব, জাস্ট মাউস কার্সার কিবোর্ড থেকে অল্ট প্রেস করব, 36 দেখাচ্ছে। দেন আমি যদি কমাতে চাই আমি কত করতে পারি, 36 কে কমাতে চাইলে আমি 32 করতে পারি, সেটাও 4 দিয়ে ভাগ করা যায়। দেন তাহলে আমি এটাকে সিলেক্ট করব 1 2 3 4, আমি 4 বার পেজ আপ ক্লিক করলাম, 32 হয়ে গেল। ওকে, দেন নিচের এটা কত হলো, 64 হয়ে গেছে, এটা চাচ্ছি 60 করব, তাহলে 1 2 3 4 ক্লিক করে দিই, নড়ে গেছে, এটা একটু মেপে দেখি, আবার 60 হয়ে গেছে, ঠিক আছে? এই রুলের ব্যবহার করে আমরা কিন্তু খুব সুন্দর ক্লিন প্রফেশনাল ভাবে আমাদের ডিজাইনের মধ্যে স্পেস ক্রিয়েট করতে পারবো, যে একটা টেক্সটের থেকে আরেকটা টেক্সট কতটা দূরত্বে থাকবে। ওকে, বোঝাতে পারলাম 4DP গ্রিড রুলটা কি জিনিস? আমাকে একটু জানাবেন। এই রুলটা অনেক ডিজাইনার, এই ডিজাইন ইন্ডাস্ট্রির বলতে পারেন যে আহ, অনেকেই জানেন না। আমি অনেক জায়গায় দেখেছি অনেকেই এই জানেন না এবং ইউজ করতেও জানেন না, ঠিক আছে? এটা অনেক হেল্পফুল একটা রুল, যেটা যদি আমরা ডিজাইনে মাথায় রাখি তাহলে আমাদের ডিজাইন কিন্তু একটু ডিফারেন্ট হবেই, অন্যদের থেকে যারা অলরেডি ডিজাইন করছে তাদের থেকে একটু ডিফারেন্ট হবে দেখতে, আমাদের স্পেসিংটা আরো বেশি ক্লিন লাগবে, ঠিক আছে? মোবাইলে কিভাবে মাপতে হয় মোবাইলে আমি পরে বলে দেবো, মোবাইল দিয়ে একটু চাপের বিষয়, মোবাইল দিয়ে একটুখানি টাইম লাগবে, বাট আমি ওটা ক্লাসে যখন আবার 4DP রুল ইউজ করব, মানে আমরা যখন প্রপার ডিজাইন করব, তখন অবশ্যই আমরা 4DP রুল আবার ইউজ করব, যেহেতু আমি বলেছি যেগুলো শেখাবো প্রত্যেকটা জিনিস আবার ইউজ করব। তো সেই জিনিসটা আমি তখন ডিজাইন কিভাবে করতে হয় ফোন দিয়ে সেটা আমি দেখিয়ে দেবো। ওটা একটু ট্রিকি, একটু ট্রিকি। আচ্ছা, রিক্যাপ এখনই করলে হবে না, এখনো অনেক দূর যেতে হবে আমাদের। রিক্যাপ আমি পরে দেখিয়ে দেবো একবার, চাপ নেই। আর যদি সমস্যা হয় আমি আপনাকে কিউএনএ তেও বুঝিয়ে দেবো, কোনো সমস্যার কিছু নেই, ঠিক আছে? আপাতত একটু এগোতে হবে আমাদের। জাস্ট এখানে দেখুন হিসাব দেওয়া রয়েছে এখানে সুন্দর, যদি আমরা স্পেস রাখতে পারি, এক হয় আমরা 0 থেকে 4 রাখতে পারি, দেন তার যদি একটু বেশি রাখতে হয় আমরা 8 রাখতে পারি, কারণ 4 দিয়ে গুণ করলে 2 দিয়ে 8 হয়, দেন 3 4 12 হয়, একটা জাস্ট 4 যে আমরা 4-এর ঘরের নাম তার মতো সিম্পল, সেরকম ভাবে আমরা স্পেসিং সেট করতে পারি যে কোনো ডিজাইন এলিমেন্টের মধ্যে। ওকে, দেন আসছে কি অ্যাসেন্ডার এবং ডিসেন্ডার। এটা একদম সহজ জিনিস, আমরা অলরেডি জানি, ঠিক আছে? জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে বেস লাইনটা বুঝে নি। বেস লাইন কি জিনিস? বেস লাইন দেখুন, এটা দেখলে একটা জিনিস মাথায় আসবে, আমি একটু জিজ্ঞাসা করবো আপনাদের কাছে, এটা প্রত্যেকবার জিজ্ঞাসা করে থাকি। আপনি এই যে যে লাইনটা দেখছেন এবং এই লাইন, এই যে ছোট ছোট কটা লাইন দেখছেন, এর মধ্যে এই যে ছোট হাতের বড় হাতের লেখা, এই লেখাগুলো দেখলে আপনার কি কোনো কিছু মনে আসছে? ছোটবেলার কিছু মনে আসছে? দেখি একটু বলুন কেউ। মনে আসার কথা, মনে আসা উচিত সবার। যদি না মনে আসে তাহলে ছোটবেলায় ফাঁকি মেরেছেন। দেখি বলুন তো কি? ইংলিশ খাতা, একদম। বললাম না আমি যে আমরা এই জিনিসগুলো কিন্তু আগেও এর সাথে আমাদের পরিচয় হয়ে এসেছে, কিন্তু আমরা জিনিসগুলো জানতাম না যে তখন ওইভাবে জিনিসটা অ্যাকচুয়ালি করা হয়, ওইভাবে জিনিসগুলো কাজ করে। বাট ডিজাইনের ক্ষেত্রে, টাইপোগ্রাফির ক্ষেত্রে, যখন লেখা নিয়ে আমরা কাজ করব, লেখাকে সাজানোর নিয়ে, তখন আমাদের এই জিনিসগুলো ডেপথে জানতে হবে। একদম ইংলিশ খাতা, নোটপ্যাড। ওকে চলুন অফ করি।
আমরা একটু দেখে নিই তাহলে ছোট্ট করে। বেস লাইন কাকে বলে অ্যাকচুয়ালি? আমরা ইংরেজি খাতায় যে প্রধান একটা লাইনের উপরে প্রত্যেকটা লেখা লিখতাম, ছোট হাতের হোক বড় হাতের হোক, একটা প্রধান লাইন হতো, সেই লাইনের উপরে প্রত্যেকটা লেখা লিখতাম। কিছু ছোট হাতের গুলো এই লাইনের মধ্যেই থেকে যেত, বড় হাতের গুলো একটু লাইন পেরিয়ে উপরে উঠে যেত। তো আমরা যে মেন যে প্রধান লাইনের উপরে লিখতাম, সেই লাইনটাকে অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইনের এখানে বেস লাইন বলা হয়। বাট শুধু গ্রাফিক ডিজাইনে না, সেটা আপনি ওই ইংরেজি খাতায় তখনও সেটাকে ওই বেস লাইনই বলা হতো, বাট সেটাকেও আপনাদেরকে তখন জানায়নি, আমরা জাস্ট ইংরেজি খাতা হিসেবে লিখে এসেছি। বাট সেগুলো এখন আমরা জানছি, ঠিক আছে? ইন্টারেস্টিং জিনিস খুবই। তো যেই লেখাটার উপর, যে লাইনের উপরে আমরা লিখতাম, বাট এটা কাল্পনিক একটা লাইন, ওটা আমাদের হ্যান্ড রাইটিং মানে ভালো করার জন্য জাস্ট কাটা থাকতো ধরে নিন। বাট ওটা যে লাইনটা কাল্পনিক একটা, সেটাকে অ্যাকচুয়ালি বেস লাইন বলা হয়, ঠিক আছে? বেস লাইন কথাটার মধ্যে একটা বেস ওয়ার্ডটা খুঁজে পাচ্ছেন, বেস, সেই বেসের একটা যদি কাল্পনিক লাইন কাটা হয় সেটা বেস লাইন বলবো। ওকে, দেন কি আসছে? ক্যাপ হাইট। ক্যাপ হাইটটা কি? ক্যাপ হাইটটা সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হচ্ছে ক্যাপিটাল লেটারের হাইটের উপরে। নাম শুনে বোঝা যাচ্ছে যে ক্যাপ হাইট, ক্যাপ হচ্ছে ক্যাপিটালের শর্ট ফর্মে লেখা। তো ক্যাপিটাল লেটারের যে হাইট হয়, ক্যাপিটাল লেটারের হাইট অবশ্যই ছোট হাতের লেখার থেকে বড় হাতের লেখাগুলো একটু বেশি লম্বা লম্বা হয়। তো বড় হাতের লেখাগুলো যেই লম্বা হয়, সেই লম্বা লম্বি যদি একটা লাইন টানি, সেটাকে ক্যাপ হাইট বলা হয়, কিংবা ক্যাপ হাইটের লাইন বলা হয়, ঠিক আছে? যেমন আমরা বেস লাইন একটা, যে লাইনের উপরে সব লেখা আছে, আর ক্যাপিটাল লেটারের যে ফুল ম্যাক্সিমাম হাইটের যে লাইনটা আছে, সেটাকে আমরা ক্যাপ হাইটের লাইন বলছি। একদম সোজা সোজা জিনিস, তো বাচ্চারাও আমরা ছোটবেলায় শিখিয়ে দিলে ছোটবেলায় ভালো হতো, এখন আমাদের জানতে হতো না এইসব জিনিসগুলো। এটা কিন্তু স্মল লেটারের সাথে কোনো রিলেটেড না, ঠিক আছে? স্মল লেটারের হাইট আলাদা হয়, ঠিক আছে? এবং ক্যাপিটাল লেটারের হাইট সব থেকে বেশি হয়, তো ক্যাপিটাল লেটারের হাইটকে ক্যাপ হাইট বলা হচ্ছে। তাহলে স্মল লেটারের হাইটকে কি বলা হয়? সেটাকে বলা হয় এক্স হাইট। ওকে, এই প্রত্যেকটা জিনিস আমাদের জানতে হবে। যদি আমরা হিসাব করি যে একটা ডিজাইন করব, সেখানে আমরা এক্স হাইটের উপরে কিছু এলিমেন্ট অ্যাড করব, তখন আমাদের আগে জানতে হবে যে এক্স হাইটটা কি জিনিস তাহলে আগে, ঠিক আছে? নয়তো আমরা তখন এইভাবে বলতে হবে যে ওয়াই এর মাথার উপর দিয়ে একটু দাগ করে দে, কিংবা ডি এর ওই যে গোল আছে ওখান থেকে কিছু করে দে। এইসব জিনিস আমরা কেন বলবো? আমরা যদি প্রফেশনাল ভাবে ডিজাইন করতে চাই, তাহলে আমাদের সেই প্রফেশনাল টার্ম গুলো জানতে হবে, যে অ্যাকচুয়ালি অত কিছু বলার দরকার নেই, ওটাকে জাস্ট এক্স হাইটের একটা লাইন বললেই আমরা বুঝে যাবো। তাহলে এই জিনিসগুলো যখন আমি বলবো পরবর্তী সময় ডিজাইন করার সময়, সবার কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সহজ জিনিস, বাট অবশ্যই একটুখানি মাথায় রাখার জিনিস। তো এক্স হাইট কোনটা? যেটা স্মল লেটারের হাইট গুলো হয়, সেটা এক্স হাইট, ঠিক আছে? এবার একটা জিনিস কনফিউশন হতে পারে এখানে, যে এক্স এর হাইট আমি বুঝলাম যে নিচে এক্সটা দাঁড়িয়ে আছে, এক্স লেটারটা এটা বেস লাইনের উপরে দাঁড়িয়ে আছে, দেন এক্স হাইট হচ্ছে এক্স একটা স্মল লেটারে আছে, তো এর হাইটটা এটা এক্স হাইট, ঠিক আছে? বাট এখানে ডি যে লেটারটা, ডিটারও তো একটা স্মল লেটারে রয়েছে এটা, ঠিক আছে? এটাও একটা স্মল লেটার। তো স্মল লেটারের হাইট এটা তো আবার এত দূর এসে গেছে, তাহলে কি এটাও এক্স হাইট? না, এটাকেই এবার আলাদা একটা আমরা জিনিস বলি, সেটা আমি একটু আগে স্কিপ করে এলাম, ঠিক আছে? একটু উপরে যাই, এই যে বেস লাইনের আগে আমি বললাম, একটু পরে দেখাচ্ছি। ওকে, সেটা হচ্ছে অ্যাসেন্ডার এবং ডিসেন্ডার, ঠিক আছে? অ্যাসেন্ডার কি জিনিস? যে কোনো স্মল লেটারের, মনে রাখবেন ক্যাপিটাল লেটারের নয়, এটা স্মল লেটারের যে বাড়তি অংশ আমাদের এক্স হাইট। এক্স হাইট কোনটা? স্মল লেটারের যে হাইটটা। আমরা যদি একটু এই এটাই আসি, এই যে এক্স হাইটটা কোনটা দেখলাম, দাঁড়ান একটুখানি নিচে আসি। স্মল লেটারের যে হাইটটা, সেটা আমরা এক্স হাইট হিসাবে দেখেছি, এই যে এটা হচ্ছে এক্স হাইটের লাইন। তাহলে যে কোনো স্মল লেটারের যে বাড়তি অংশটা এই এক্স হাইট পেরিয়ে ওপর দিকে চলে গিয়েছে, যেমন এই যে ছোট হাতের ডি, এটার এই বাড়তি অংশটা এই এক্স হাইটের পেরিয়ে ওপরে এসে গেছে, এটাকে বলা হয় অ্যাসেন্ডার। বোঝা গেল? কি বললাম তাহলে? যে কোনো স্মল লেটারের যে বাড়তি অংশ আমাদের এক্স সাইড থেকে পেরিয়ে উপর দিকে বেরিয়ে গেছে, সেটাকে অ্যাসেন্ডার বলা হয়। সেম ভাবে আরেকটা জিনিস দেখলাম আমরা, ডিসেন্ডার। ডিসেন্ডারটা কি জিনিস? যে কোনো স্মল লেটারের যে বাড়তি অংশ আমাদের বেস লাইন থেকে, যে লাইনের পরে প্রত্যেকটা লেটার দাঁড়িয়ে থাকে, সেই বেস লাইন থেকে একদম সোজা নিচের দিকে বেরিয়ে গেছে,
সেটাকে ডিসেন্ডার বলা হয়। এই কটা জিনিস আমি বোঝাতে পারলাম আমি। তাহলে কি কি জানলাম? একটু টাইম নিয়ে আমি ততক্ষণ বলতে লাগি, লোড হতে লাগুক। কি কি জানলাম আমরা? প্রথমত জানলাম যে আমাদের বেস লাইন কাকে বলা হয়, ঠিক আছে? যে লেটার প্রত্যেকটা, হ্যাঁ আমি মুখে বলছি, একবার শুনুন। জি জি অনেকে বলছেন, আর একবার ফাইনাল আমি বলে দিই। যে কোনো লেটার কিংবা সেন্টেন্স কিংবা ওয়ার্ড, আমাদের যে কাল্পনিক একটা লাইনের পরে কিন্তু আমরা লিখি, কিংবা সেগুলো থাকে, ডিজিটালিও থাকে, ঠিক আছে? তো সেই লাইনকে বলা হচ্ছে বেস লাইন। দেন ক্যাপিটাল লেটারের যে সব থেকে ম্যাক্সিমাম হাইট হতে পারে, সেই হাইট বরাবর একটা লাইন হলে সেটাকে বলা হচ্ছে ক্যাপ হাইটের লাইন। দেন হচ্ছে ছোট হাতের লেখাগুলোর একটা হাইট হয়, সেই হাইটটাকে এক্স হাইট বলা হয়, ঠিক আছে? দেন আসছে কি অ্যাসেন্ডার, যেগুলো এই এক্স হাইট পেরিয়ে উপর দিকে বেরিয়ে গেছে সেটাকে অ্যাসেন্ডার বলছি, এবং যেটা বেস লাইন থেকে নিচে বেরিয়ে গেছে সেটাকে ডিসেন্ডার বলছি। ওকে, ছোট ছোট জিনিস এগুলো জানতে হবে। পিডিএফটা যখন দেবো প্রত্যেকে কিন্তু মন একটুখানি ওখানে মন দিয়ে আবার একটু চোখ বোলাতে হবে। এই যে দেখুন এখানে, এই যে বেস লাইন ওয়াই এর এইটুকু নিচে এসে গেছে, ছোট হাতের পি এর এইটুকু নিচে এসে গেছে, আমাদের জি এর নিচে, এই যে এগুলো প্রত্যেকটা কিন্তু ডিসেন্ডার। আর যেটা এই যে বেস উপর বেরিয়ে গেছে সেটা কিন্তু অ্যাসেন্ডার। ক্যাপিটাল লেটারের ক্ষেত্রে এটা হয় না, ঠিক আছে? ক্যাপিটাল লেটারের যেটা বাইরে এই যে দেখতে পাচ্ছি এটা ক্যাপ হাইটই থাকবে, এটাকে আর অ্যাসেন্ডার আমরা বলবো না। ওকে, নেক্সট যাই। একটু ক্লাস লং হবে আমি বলে দিই, কারণ ক্লাস শিখতে গেলে একটু সময় দিতে হবে। আর এই সব জিনিস অ্যাকচুয়ালি সহজ জিনিস, জাস্ট আমি যখন বলে দিচ্ছি এটা বুঝে নিলেই হবে, মাথায় চাপ দেওয়ার কিছু নেই। আর যখন পিডিএফটা আমি দিয়ে দেবো তখন একবার চোখ বুলিয়ে নিলেই হয়ে যাবে। ওকে, তাহলে আপনাদের টাইপোগ্রাফির সবকিছু একটু ক্লিয়ার থাকবে। দেন আমরা প্র্যাকটিক্যালে গিয়ে আরো ডিটেলে সেগুলো ইউজ করব এবং বুঝবো, ঠিক আছে? তো শিখতে গেলে একটু সময় দিতে হবে, নয়তো কিন্তু প্রফেশনাল ভাবে গ্রাফিক ডিজাইনার হয়ে ওটা হবে না। হাতুড়ে ডাক্তার হয়ে থেকে লাভ নেই, একটু প্রফেশনালি জিনিসগুলো শিখতে হবে। আচ্ছা, নেক্সট আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, কার্নিং কি জিনিস? কার্নিং যদি বলি, কার্নিং হচ্ছে প্রত্যেকটা অক্ষরের মাঝে আর একটা অক্ষর, ধরেন দুটো অক্ষর পরপর রাখা আছে, তার মাঝে যে ফাঁকা জায়গাটা থাকে, আমি যদি টেক্সট এখানে নিয়ে দেখাই, ওকে, আমি একটা শেপ নিয়ে আসি, রেক্ট্যাঙ্গেল, এই যে এলিমেন্টস এর মধ্যে যাই, গিয়ে শেপস সার্চ করি, দেন এখান থেকে এই একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই। ওকে, এটা আমি একটু ছোট করি। এবার আমরা একটা জিনিস দেখতে পাবো, দেখুন কার্নিংটা কি জিনিস। এই যে এ এবং ডি, এ আর ডি এর মাঝে দেখুন একটা স্পেস আছে এতটুকু মতো, এই যে এতটুকু। ওকে, এবার সেম ভাবে এটা আমি ডুপ্লিকেট করি, করে এটাই এখানে বসাই। দেখুন এই স্পেসটা আর এই স্পেসটা কিন্তু সমান নয়, এটা আরো একটু বেশি স্পেস আছে, ঠিক আছে? তো এ থেকে ডি এর স্পেস একটু কম থাকছে, দেন ডি এর থেকে আরেকটা ডি এর স্পেস একটু বেশি থাকছে, ঠিক আছে? সেম ভাবে আমি একটু ডুপ্লিকেট করি, এটা স্পেস দেওয়া অ্যাড এ, তো এটা স্পেস দেওয়া, এই জিনিসগুলো আমি একটু ডিলিট করে দিই। ওকে, অ্যাড এ, এই দুটোর মাঝে স্পেস দেওয়া, তো এটা হিসাব করব না। এবার এখানে আমি এটা সেট করি, এটা অলমোস্ট কাছাকাছি আছে, দেন এটাকে ডুপ্লিকেট করি। এই ই থেকে এর ডিস্টেন্স এইটুকু আছে, আর একটু কম আছে এতটা, ঠিক আছে? দেন ডুপ্লিকেট করি, এই যে। তো আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে প্রত্যেকটা লেটারের পরে প্রত্যেকটা লেটারের স্পেস সমান হয় না, ঠিক আছে? মানে একটা অক্ষরের থেকে আরেকটা অক্ষর, তার মাঝে যে স্পেস এটা সমান হয় না। এর পরে ডি লেখা, তার স্পেস এতটা, বাট আবার ডি এর পরে আরেকটা ডি লেখা, তার মধ্যে আবার স্পেস দেখতে পাচ্ছি একটু বেশি আছে। তো এই যে প্রত্যেকটা আলাদা আলাদা স্পেস আছে, এটাকে কার্নিং বলা হয়। বোঝা গেল? প্রত্যেকটা আলাদা আলাদা স্পেস, এটাকে কার্নিং বলা হয়। বুঝতে পারলাম আমরা? প্রত্যেকটা অক্ষরের মধ্যে, মানে প্রত্যেকটা পাশাপাশি দুটো অক্ষরের মধ্যে যে স্পেস ফাঁকা জায়গাটা, ওটাকে কার্নিং বলা হয়, ঠিক আছে? বুঝাতে পারলাম? যেমন এই যে এক্সাম্পল দেখিয়ে দিয়েছে, তোমাদের কার্নিং লাগে যখন আমরা টাইপোগ্রাফি ডিজাইন করি, যে কার্নিং
কতটা কম হবে নাকি বেশি হবে, মানে আমি প্রত্যেকটা লেটারের পরে লেটারের যে ফাঁকাটা ওটা কম রাখবো নাকি বেশি রাখবো, এটা কিন্তু আমাদের টাইপোগ্রাফি ডিজাইন করার সময় দরকার। তার জন্য আমরা জেনে নিলাম কার্নিং কি, প্রত্যেকটা নির্দিষ্ট অক্ষরের মধ্যের যে স্থান, যে ফাঁকা জায়গা, দুটো অক্ষর পাশাপাশি রাখলে তার মাঝে যে ফাঁকা জায়গাটা থাকছে সেটা কার্নিং। ওকে, এরপর দেখতে পাচ্ছি শেরিফ। শেরিফটা অ্যাকচুয়ালি কি? শেরিফ হচ্ছে আমাদের একটা যে কোনো টাইপ ফেস কিংবা যে কোনো ফন্ট আমরা যেগুলো চিনি, কিছু কিছু টাইপ ফেসে দেখতে পাবেন এই যে এস, এস এর সাথে এইটুকু হলেই এস বোঝা যেত, বাট এক্সট্রা এই যে ছোট ছোট বাড়তি অংশ থাকে, এই যে এই যে ঠিক আছে, এই যে আর এর এই পাশে রয়েছে দেখুন, ঠিক আছে, এই যে আই এর এই পাশে, যেটা কিন্তু না হলেও বোঝা যেত। তো ওই যে ছোট ছোট বাড়তি অংশ প্রত্যেকটা টাইপফেসের, ওটাকে শেরিফ বলা হয়। এর জন্য এই টাইপফেস গুলোর নাম আছে যে শেরিফ টাইপফেস কিংবা সেরিফ ফন্ট বলতে পারেন অনেকে, ঠিক আছে। তো এই যে প্রত্যেকটা টাইপফেসের যে লেটার, তার যে আশেপাশে কিংবা বাইরের দিকে যে বাড়তি অংশগুলো থাকে, এগুলোকে শেরিফ বলা হয়। ওকে, এবং সেম ভাবে আরেকটু যদি নিচে আসি, এটার নাম কি আসছে? স্যান্স শেরিফ। এবার স্যান্স শেরিফ একটু আলাদা। একটু আলাদা মানে কি? এটাও দেখুন শেরিফ আছে, বাট এটাকে আমরা ডিজাইনাররা অনেক ক্ষেত্রে স্যান্স ফন্ট বলে থাকি আমাদের সুবিধার্থে, যে শেরিফ আবার স্যান্স শেরিফ এটা দুটো আলাদা জিনিস, এটা না বলে আমরা জাস্ট ওটাকে শেরিফ বলে থাকি, যে শেরিফ টাইপফেস, আর এটাকে স্যান্স টাইপফেস বলে থাকি আমরা ডিজাইনাররা নিজেদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। এবার স্যান্স টাইপফেসটা কেমন দেখুন, এর যে বাইরের অংশগুলো, এই অংশতে এক্সট্রা কোনো বাড়তি অংশ নেই, ছোট ছোট যে শেরিফ টাইপফেসে আছে, এই যে দেখতে পাচ্ছি, সেই বাড়তি অংশগুলো কিন্তু এটার মধ্যে নেই। এর জন্য এটার নাম স্যান্স। স্যান্স কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি উইদাউট, ঠিক আছে। তো শেরিফ মানে এটা, আর স্যান্স শেরিফ মানে হচ্ছে তাহলে উইদাউট শেরিফ। তো উইদাউট শেরিফ হয়ে গেলে ওই ছোট ছোট অংশগুলো বাদ দিয়ে দিলে এরকম সিম্পল, ক্লিন, এরকম পরিষ্কার দেখতে থাকে। ওকে, আমরা যদি একটু টাইপফেসের মধ্যে যাই, এটা আমাকে একটু দেখে বলুন তাহলে, যে এটা কি তাহলে শেরিফ টাইপফেস নাকি এটা স্যান্স টাইপফেস? আমাকে একটু দেখে বলুন, কমেন্টে আমাকে জানান। ভালো করে দেখুন এর আশেপাশে যে বাইরের দিকে বাড়তি অংশ আছে কি নেই, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে এটা কি একটা শেরিফ টাইপফেস নাকি স্যান্স টাইপফেস। আমাকে বলুন, তারপরে আমি আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি যে দুটো অ্যাকচুয়ালি টাইপফেসের মধ্যে কেমন হয়, ঠিক আছে। দুটো জিনিস যখনই দেখিয়ে দেবো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সেন্স, সেন্স, দুজন বললেন সেন্স, 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 একদম একদম একদম, এই তো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মোটামুটি বোঝাতে পারছি, এই জিনিসগুলো বেসিক বেসিক জিনিস, বাট এই জিনিসগুলো কিন্তু ডিজাইনে খুবই বড় বড় জিনিস, যেগুলো মাথায় রাখতেই হবে আমাদের। ওকে, আমি যদি একটু টাইপফেসের মধ্যে এবার যাই, আমি এটাকে একটু ডুপ্লিকেট করি, নিচে নিয়ে আসি। এবার এখানে আমি জাস্ট সার্চ করি শেরিফ। ওকে, এবার এখান থেকে একটা শেরিফ টাইপফেস চুজ করি। এবার দেখুন এই যে ডি এর ওপরে কিচ্ছু নেই এক্সট্রা। এবার এইগুলোর পরে দেখুন এই যে এক্সট্রা বাড়তি বাড়তি অংশ আছে প্রত্যেকটা, এই যে, ঠিক আছে, এই যে। তো এটা একটা শেরিফ টাইপফেস গেল। তো এটা স্যান্স শেরিফ কিংবা বলতে পারি আমরা যে স্যান্স টাইপফেস। বোঝা গেল? এই জিনিসগুলো ক্লিয়ার, অনেক জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল আজকে টাইপোগ্রাফির সম্বন্ধে। ওকে, নেক্সট আর অল্প দুই একটা জিনিস আছে, একদম ছোট ছোট জিনিস। এবার আসি স্টেম। স্টেম কি জিনিস? স্টেম জিনিসটা হচ্ছে আমাদের যে কোনো লেটারের, যে কোনো লেটার, ছোট হাতের বড় হাতের সবকিছু, ঠিক আছে, যে কোনো লেটারের যে প্রধান উল্লম্ব যে স্ট্রোক হয় কিংবা যে দাগ হয়, কিংবা বলতে পারেন যে আমাদের হিউম্যান বডিতে আমাদের যে প্রধান স্ট্রোক কিংবা দাগ, সেটা অ্যাকচুয়ালি কি বলুন তো? যেমন এখানে স্টেম কোনটাকে বলছি, যে কোনো লেটারের, ধরে নিন এই যে বি, তো বি এর যে প্রধান একটা দাগ কিংবা স্ট্রোক উল্লম্ব, সেটা হচ্ছে এই যে লেফট সাইডের এটা, এই যে বি, তো এটা লম্বা লম্বি একটা প্রধান স্ট্রোক এটা, তো এটা হচ্ছে স্ট্রোক,
স্টেম। ওকে, এটা আমরা বুঝতে পারলাম যে স্টেম কি জিনিস। প্রত্যেকটা লেটারই থাকে, যেমন এফ এর এই যে নিচের এইটুকু, যেটা একটা গাছের কাণ্ড হয় সেইটুকু অংশ বলতে পারেন। এই যে ডি এর রাইট সাইডে এইটুকু, পি এর এতটুকু, ঠিক আছে, এগুলোকে আমরা স্টেম বলছি। এবার বলুন আমাকে জাস্ট যে হিউম্যান বডিতে তাহলে যদি আমরা হিসাব করি প্রধান উল্লম্ব যে স্ট্রোক সেটা কি হতে পারে হিউম্যান বডি? এটা জাস্ট এমনি জিজ্ঞেস করছি, বলুন দেখি। বোন, ইউয়ান, বোন তো অবশ্যই, পা নয়, স্পাইন নয়, মেরুদণ্ড, এই তো একজন ধরে ফেলেছেন মোটামুটি। তো স্টেম হচ্ছে যে কোনো লেটার ফর্মের একটা মেরুদণ্ড বেসিক্যালি, ঠিক আছে। একদম একদম একদম, এই যে জিনিসগুলো এবার ক্লিয়ার হয়ে যাচ্ছে, ইন্টারেস্টিং জিনিস। ওকে, ধন্যবাদ 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 সবাইকে। নেক্সট তাহলে যাই, এটা বুঝতে পারলাম যে স্টেম হচ্ছে অ্যাকচুয়ালি যে কোনো লেটারের, যে কোনো অক্ষরের মেরুদণ্ড। ওকে, এবার চলে আসি স্ট্রোক, এটা আরো ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে। স্ট্রোক বুঝতে গেলে কি হবে, দেখুন এখানে দুটো কালারের এস দেখতে পাচ্ছি, একটা ব্লু কালারের ওপর দিয়ে জাস্ট দাগ দেওয়া এস, আর একটা পেছনে ব্ল্যাক কালারের স্টাইল করা এস দেখতে পাচ্ছি, যেটা এখানে একটু পাতলা, মাঝখান বরাবর মোটা, ঠিক আছে, ব্ল্যাক কালারের যেটা আছে। তো দুটো দু রকমের এস দেখতে পাচ্ছি, বাট এখানে স্ট্রোক আমরা কোনটাকে বুঝছি? স্ট্রোক হচ্ছে এই যে নীল কালারের যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা কি প্রধান যে কাঠামো, বোঝা গেল? প্রধান কাঠামো বলতে কি, আমরা যেমন ছোটবেলায়, আমি একটু দেখি এখান থেকে একটা ব্রাশ টুল নিই তাহলে বুঝতে পারবেন। ধরে নিন, আচ্ছা ব্রাশটা আমি বাদ দিই, এখানে একটা এস লিখি, এস, ওকে, এটাকে ডুপ্লিকেট করি, আর একটা এস লিখি, এটাকে ডুপ্লিকেট করি, আর একটা এস, ওকে। এখানে ধরে নিন একটা যে কোনো একটা এইটা, এই টাইপ ফেসটা ইউজ করি, এটাকে বড় করি আমি, তিনটে এস, বুঝতে পারবো এখনই স্ট্রোক কি জিনিস। ওকে, দেন এখানে আরেকটা আমি কেটে দিই, যে কোনো একটা অন্য টাইপ ফেস ইউজ করে, দেন যে কোনো একটা, এই যে একটা, ঠিক আছে। তো এগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটাই তো এস, ঠিক আছে, বাট তাহলে অ্যাকচুয়ালি স্ট্রোক কোনটা? এবার একটা জিনিস ভাবুন, এটা আলাদা স্টাইলের এস, এটা আলাদা স্টাইলের এস, এটা আলাদা স্টাইলের এস, ঠিক আছে। এবার বাট প্রধান যে এস এর স্ট্রাকচার আমি যদি এবার দেখাই, যেটা আমরা ছোটবেলায় খাতায় লিখতাম, কেমন, যে প্রধান স্ট্রাকচার, মানে যেটায় কোনো স্টাইল করা নেই, এরকম আলাদা স্টাইল, এটা আলাদা স্টাইল, কোনো স্টাইল নয়, যেটা প্রধান স্ট্রাকচার, সেটা কি, এই যে এটাকে বলা হচ্ছে স্ট্রোক, যেটা আমরা ছোটবেলায় খাতায় লিখতাম, যেটা কোনো স্টাইল নাই। এবার আলাদা আলাদা টাইপফেস যেই চলে আসছে, তখন আলাদা আলাদা স্টাইল হয়ে যাচ্ছে, কোনোটার এখানে একটু বেশি চওড়া, কোনোটার এখানে একটু বেশি চওড়া, এরকম, ঠিক আছে, এই জায়গাগুলো ফিল হয়ে যাবে তারপরে। তো আলাদা আলাদা স্টাইলের এস, বাট এর যে প্রধান কাঠামো সেটা কিন্তু এরকম, জাস্ট সিম্পল। তো এটাকে বলা হচ্ছে স্ট্রোক। বোঝাতে পারলাম আমি? বলুন একবার, স্ট্রোক কি জিনিস? তাহলে যে কোনো লেটারের যে প্রধান স্ট্রাকচার, প্রধান যে বডি স্ট্রাকচার, সেটাকে অ্যাকচুয়ালি আমরা, ওকে। তো আলাদা আলাদা টাইপ ফেস দিয়ে আলাদা আলাদা স্টাইল দেওয়া হচ্ছে, বাট প্রধান যে স্ট্রাকচার সেটা কিন্তু এরকম সিম্পল, এরকম একটা স্ট্রাকচার থাকছে, ঠিক আছে। সেই স্ট্রাকচারটা মেনটেন করেই আলাদা আলাদা টাইপ ফেস তৈরি হচ্ছে, বাট প্রধান স্ট্রাকচারটাই সিম্পল একই থেকে যাচ্ছে, যেটাকে আমরা বলছি স্ট্রোক। প্রত্যেকটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, আমি দেখেছি সহজভাবে দেখাচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়, কঠিন বানাবো না জিনিসটাকে। দেন চলে এসছি আমরা ওয়েট। ওয়েটটা কি বললাম? ওয়েটটা হচ্ছে আমাদের যে কোনো টাইপ ফেসের, আমি আবার এখানে চলে আসি, ডিলিট করি এগুলো, এটা ক্লিক করি, আমি আবার সেই পপিন্স টাইপ ফেসটা সিলেক্ট করি, ওকে। এখানে চলে আসি, পপিন্স কোথায় আছে আমাদের, সেই টাইপ ফেসটা একটু ইউজ করি আবার, ওকে। এটা গেল একটা, ওকে। ওয়েট বুঝতে গেলে কি হবে, আমাদের টাইপ ফেসের ভেতরে যে ফন্ট গুলো থাকে, ঠিক আছে, সেই ফন্টের আলাদা আলাদা ওয়েট, ভার। ভার বলতে যেমন কি, এটা একটুখানি একরকম দেখতে, এবার আমি এটাই যদি ডুপ্লিকেট করি একটা, এটা দেখুন, আমি একটা এখান থেকে পপিন্সের ভেতরে থিন লেখা আছে, থিনটা ইউজ করি, এটা একদম পাতলা, এটা একদম মোটা, এর ওয়েট বেশি, এর ওয়েট কম, ওকে। দেন এটাকে ডুপ্লিকেট করব এখানে, এর আরেকটু নিচে যায়, দেখুন এখানে ব্ল্যাক আছে। তো এগুলো হচ্ছে ডিফারেন্ট
ডিফারেন্ট ওয়েট একটা টাইপ ফেসের মধ্যে। একটা টাইপ ফেসের মধ্যে বলা ভুল হবে, একটা টাইপ ফেসের মধ্যে প্রত্যেকটা মানে যে ফন্ট বলছি, এই ফন্টের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েট, ঠিক আছে? ওকে, তাহলে কি হলো, ঠিক সেম ভাবে যেমন একটা ফ্যামিলির মধ্যে আলাদা আলাদা ওয়েটের মানুষ থাকে, ঠিক আছে? ধরে নিন আমি 45 কিলো, ঠিক আছে, আমার ঠাকুরদা 95 কিলো, মানে যদিও ছিল না এত মোটা, জাস্ট আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, ঠিক আছে? তো এই টাইপ ফেসের প্রত্যেকটা আলাদা আলাদা ভার হয়, যেমন এটা কি ওয়েট কম, এটা ওয়েট বেশি, ঠিক আছে, এটা ওয়েট আরো বেশি, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের একটু বোঝার বিষয়। এবার আরেকটা জিনিস দেখি, আচ্ছা এটাকে আমি ব্যাকে নিয়ে আসি, দেন আরেকটা এখানে কি আছে দেখতে পাচ্ছি যে কমন কিছু ওয়েট থাকে আমাদের প্রত্যেকটা টাইপ ফেসের ভেতরে, কমন কিছু ওয়েট থাকে, ওয়েট গুলো কি কি, লাইট, রেগুলার, মিডিয়াম এবং বোল্ড, ঠিক আছে? আমরা একটু চেক করে নিই, চলুন। এই এসটা আমি এখানে নিয়ে আসি, ধরে নিন আমার নামটা এখানে লিখে দিই, ওকে, সৌরভ। দেন আমি যদি চেক করতে যাই পপিন্স টাইপ ফেসটা দিয়েই, এই যে ছোট্ট অ্যারো, ওয়েট কিভাবে করবো, ছোট্ট অ্যারোতে ক্লিক করতে হবে, এখানে দেখুন এই যে লাইট আছে, রেগুলার আছে এবং মিডিয়াম আছে এবং এই যে বোল্ড আছে। এখানে কি কি দেখলাম, লাইট, রেগুলার, মিডিয়াম এবং বোল্ড, ঠিক আছে? এখানে দেখুন এই যে ওয়েটের মধ্যে লাইট আছে, রেগুলার আছে, মিডিয়াম আছে, বোল্ড আছে। এবার তাছাড়াও অনেক দেখতে পাচ্ছি যে থিন, এক্সট্রা লাইট, তারপরে হচ্ছে এখানে সেমি বোল্ড, এক্সট্রা বোল্ড, ব্ল্যাক, ঠিক আছে? তো এগুলো সবকটাই থাকবে না সব টাইপ ফেসের মধ্যে, মানে পপিন্স টাইপ ফেসে এত রকম ওয়েট আছে, বাট সব টাইপ ফেসে এত রকম ওয়েট পাবেন না। যেমন যদি আমি এই যে হিন্স শিলিগুড়ি বলে একটা টাইপ ফেস আছে, এখানে দেখুন লাইট, এখানে টোটালে 5টা ওয়েট আছে, বেশি নেই, বাট এর মধ্যেও সেই কমন ওয়েট গুলো আমরা পাবো, যেমন কি লাইট, রেগুলার, মিডিয়াম, বোল্ড। লাইট, রেগুলার, মিডিয়াম, বোল্ড এগুলো হচ্ছে কমন, মানে ওই আমরা সব পড়ছি বাট পরীক্ষায় 4টে কমন আসছে, তো এই টাইপ ফেস গুলো, এই টাইপ ফেসের মধ্যে প্রত্যেকটা এই 4টে ওয়েট একটু কমন আসে, ঠিক আছে? তার জন্য এটা জেনে রাখা উচিত। ওকে, এটাই ছিল, আর এখানে কিচ্ছু নেই। এবার আমি একবার ছোট্ট করে রিক্যাপ করে দেবো যে কি কি দেখলাম, আমরা একটুখানি ছোট করে বলতে বলতে চলে আসবো, এক কথায় আমি বলে দেবো জিনিসগুলো যাতে আবার একটু মাথায় চলে যায়। 12টা কিলার টার্ম জানলাম আমরা, টাইপোগ্রাফির বিষয়ে অনেক কিছু আজকে জেনে ফেললাম। কি কি জানলাম, টাইপোগ্রাফি কি জিনিস, যে কোনো টেক্সটকে, সেটা হতে পারে যে কোনো কিছু, যে কোনো টেক্সটকে স্পষ্টভাবে এবং সুন্দরভাবে পড়া যায় এমন ভাবে সাজানোর যে শিল্প কিংবা কৌশল, সেটাকে টাইপোগ্রাফি বলা হয়। ওকে, নেক্সট কি আছে, টাইপ ফেস, যেটাকে এতদিন ফন্ট বলে জানি, সেটার পুরো ফ্যামিলিটাকে অ্যাকচুয়ালি একসাথে টাইপ ফেস বলা হয়, ঠিক আছে? যেমন কি, এবং সেই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে ফন্ট বলা হয়, যেমন একসাথে সবকিছু মিলে সেটাকে পপিন্স টাইপ ফেস। তার মধ্যে ছিল আলাদা 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 ছোট ছোট থিন, এক্সট্রা লাইট, লাইট, রেগুলার, এগুলো ছিল এক একটা ফন্ট। যেমন এখানে এক্সাম্পল আছে হেলভেটিকা একটা টাইপ ফেস, এবং এখানে হেলভেটিকা রেগুলার, হেলভেটিকা অবলিক, লাইট, বোল্ড, এগুলো এক একটা ফন্ট, সিম্পল জিনিস। দেন কিছু টার্ম আমরা আরো দেখছি এখানে, 4DP গ্রিড কি, এমন একটা নিয়ম যে নিয়মে আমরা হেডলাইন, সাব হেডলাইন, বডি, যে টেক্সট গুলো প্রত্যেকটার মাঝের যে দূরত্ব, সেটা এমন একটা দূরত্ব রাখবো যেটা 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে সেটা 4DP গ্রিড রুল অনুযায়ী ঠিক হবে এবং আমাদের স্পেসিংটা খুব দেখতে সুন্দর লাগবে ডিজাইনের মধ্যে, এবং সেটা বাকিদের থেকে অনেক ডিফারেন্ট লাগবে, একটু প্রফেশনাল লাগবে আমাদের দেখতে সেটা, ঠিক আছে? ওকে, এই যে 4DP গ্রিড সিস্টেমটা কিভাবে কাজ করে, সিম্পল জিনিস, চারের ঘর নাম তার মতো। ধরে নিন কোথাও যদি আমি একটা হেডিং দিই, তার থেকে ডিস্টেন্স আমি রাখতে পারি, এক হয় আমাদের 4 কিংবা 8, না হলে আমরা 12 রাখতে পারি কিংবা 16 রাখতে পারি কিংবা 20 রাখতে পারি, কিংবা এর মাঝে যে 17 কিংবা হচ্ছে ধরে নিন 15, এগুলো আমরা রাখবো না, তাহলে এটা 4DP গ্রিডের বাইরে চলে যাবে, ঠিক আছে? 4DP গ্রিড রুল আমাদের মানতে গেলে 4 দিয়ে ভাগ করা যায় এমন একটা ডিস্টেন্স রাখতে হবে প্রত্যেকটা টেক্সটের থেকে, প্রত্যেকটা টেক্সটের, সিম্পল জিনিস। দেন অ্যাসেন্ডার ডিসেন্ডার কি আছে, তার আগে আমরা বেসলাইন বুঝতে হবে। বেসলাইন হচ্ছে যে কাল্পনিক লাইনের উপরে আমাদের প্রত্যেকটা লেটার, ওয়ার্ড, সেন্টেন্স থাকে দাঁড়িয়ে, সেটাকে বেসলাইন বলা হয়, যে লাইনের উপরে প্রত্যেকটা লেটার থাকে, সেটা বেসলাইন। দেন কি আসছে, যে যে ক্যাপিটাল লেটারের যে হাইটটা হয়, ক্যাপিটাল লেটার গুলো বড় হাতের লেখাগুলো একটু লম্বা লম্বা হয় অন্য লেখার থেকে, তো সেই ক্যাপিটাল লেটারের হাইটকে ক্যাপ হাইট বলা হয়, এবং যে স্মল লেটারের হাইট সেটাকে এক্স হাইট বলা হয়। আর যে বাড়তি অংশ স্মল লেটারের মধ্যে, অবশ্যই যে স্মল লেটারের বাড়তি অংশ
আমাদের বেসলাইন থেকে নিচে বেরিয়ে গেছে সেটাকে ডিসেন্ডার বলা হচ্ছে, আর যেটা আমাদের এক্স সাইড থেকে উপরে উঠে গেছে সেটাকে অ্যাসেন্ডার বলা হচ্ছে। দেন কি আসছে কার্নিং। কার্নিং কি প্রত্যেকটা অক্ষরের মধ্যে নির্দিষ্ট স্থান, ফাঁকা জায়গা, যেটা প্রত্যেকটা অক্ষরের সাথে প্রত্যেকটা অক্ষর যদি পাশাপাশি থাকে আলাদা হয়। আর এর পাশে এন আছে বলে হতে পারে এইটুকু স্পেস, আর এর পাশে যদি ও থাকতো আরো কম স্পেস হতো। তো প্রত্যেকটা আলাদা আলাদা যে স্পেস হচ্ছে এক একটা লেটারের পাশাপাশি, সেটাকে কার্নিং বলা হচ্ছে। ওকে, দেন কি আছে শেরিফ, যে আমাদের টাইপ ফেসের বাইরের দিকে যে ছোট ছোট বাড়তি অংশগুলো থাকে প্রত্যেকটা, সেটাকে শেরিফ বলা হয়। এবং স্যান্স শেরিফ মানে কি শেরিফ বাদে, শেরিফ ছাড়া স্যান্স টাইপ ফেস, যেটা একদম ক্লিন হয়, যার কোনো বাড়তি অংশ থাকে না। স্টেম কি আমাদের প্রত্যেকটা লেটারের ছোট হাতের হোক বড় হাতের হোক সেটার মেরুদণ্ডকে স্টেম বলা হচ্ছে, স্টেম। ওকে, সেটা যে সোজা লম্বা একটা স্ট্রোক, সেটাকে স্টেম বলছি। দেন স্ট্রোক। স্ট্রোক কি যে কোনো লেটারের যে প্রধান কাঠামো, সেটাকে স্ট্রোক বলছি। যেমন এস এর ক্ষেত্রে সেটা এরকম, যদি এ লিখতাম তাহলে সেটা এরকম হতো। প্রত্যেকটা যে প্রধান কাঠামো, ঠিক আছে, মানুষের যদি উপর থেকে মাংস আর ছাল বাদ দিয়ে দেওয়া হয় যে হাড়গুলো থাকবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রোক। ঠিক আছে, দেন আসছে ওয়েট। প্রত্যেকটা যে আমাদের টাইপ ফেসের ভেতরে আলাদা আলাদা ওয়েটের যে ফন্ট গুলো থাকছে, ঠিক আছে, আলাদা আলাদা ওয়েটের টাইপ ফেস থাকছে কিংবা ফন্ট থাকছে, কনফিউজিং লাগতে পারে, যে কোনো একটা বলবেন, আপাতত সমস্যা নেই। বাট যখন গ্রুপে বলবেন তখন টাইপ ফেসই বলবেন। ওকে, তো আলাদা আলাদা ওয়েট থাকে, ওয়েট বাড়লে ওয়েটের একটু টাইপ ফেস বেশি ভারী ভারী মোটা মোটা দেখাবে, ওয়েট কমলে পাতলা পাতলা দেখাবে। আর কিছু কমন ওয়েট আছে, কি কি, লাইট, রেগুলার, মিডিয়াম, বোল্ড। ওকে, তো এই ছিল টোটালি আমাদের টাইপোগ্রাফির বিষয়ে সম্বন্ধে জানা, যেগুলো আমাদের ডিজাইন জার্নিতে কিন্তু খুব হেল্পফুল হবে। আমাদের যখনই কোনো যে জানে কিছু ডিজাইন, যদি আমাদেরকে কিছু টাইপোগ্রাফি সম্বন্ধে জিজ্ঞাসা করে, তো আমরা কিন্তু বলতে পারবো। ঠিক আছে, এটা গেল একদম কিছু বেসিক জিনিস, ঠিক আছে, যেটা আমি আশা করছি সহজভাবে শেখাতে পেরেছি। এর থেকে সহজভাবে আমি জানি না কিভাবে শেখাতে হয়, বাট সমস্যা নেই, যদি অসুবিধা হয় আমি সবসময় থাকবো। আর এর থেকে পরের দিন আমরা আরো একটু ডেপথে যাব, সেটা একটুখানি বেশি আমাদের ডিজাইনে আরো কাছাকাছি নিয়ে যাবে, ডিজাইন করার কাছাকাছি সেই জিনিসগুলো আরো বেশি দরকার হবে। এগুলো যেমন দরকার তার সাথে সাথে সেগুলোও দরকার হবে, ঠিক আছে, সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করব প্রত্যেকটা সময়। তো এই ছিল, এবার সবাই আমাকে বলুন যে বুঝতে পেরেছেন কে কেমন, সেটা আমাকে একটু জানাবেন। ঠিক আছে, হ্যান্ড রাইজ এখনই নয়, হ্যান্ড রাইজ এখনই নয়, আমি বলবো। আর তার আগে একটুখানি জিজ্ঞাসা করে নি যে সবাই কি আমি বোঝাতে পেরেছি? মনে হচ্ছে যে না আমি এবার গ্রাফিক ডিজাইনার হতে পারবো, এরকম একটু মাথায় আসছে যে না খুব সহজ জিনিস অ্যাকচুয়ালি আমি শিখতে পারবো, কিংবা আমি যেভাবে শেখাতে পারছি, শেখানোর চেষ্টা করছি, সেইভাবে শেখালে আপনারা শিখতে পারবেন মনে হচ্ছে? ইয়েস, সুন্দর, ইনশাল্লাহ। ইয়েস, ওকে ওকে ওকে। আর বাকিরা বলুন একটু, বাকিরা। ওকে, তিনি বলছেন আগামীকাল পরীক্ষা আছে, লিভ নিতে হবে। অবশ্যই তিনি লিভ নিতে পারেন, কারণ পরীক্ষার পড়াটাও অবশ্যই দেখতে হবে তার সাথে। ওকে ওকে, রাতুল খান বাবু, অবশ্যই পরীক্ষা থাকলে আপনি লিভ নিতে পারেন। ক্লাস টপিক ক্লাসের শেষ, এবার আমরা জাস্ট কিছু যেটা আমি বললাম সেগুলো বলে দিই। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আপনি পরীক্ষার পরেও আপনি এই যে আমার ক্লাসে এতটুকু সময় দিলেন, আপনার জন্য ধন্যবাদ। ওকে, আচ্ছা, এবার আমি বলি, কমেন্ট বক্সটা একটু অফ করে দিন। আমি বলি সেটা হচ্ছে যে এই পিডিএফটা আমি দিয়ে দেবো। পিডিএফটা দেবো কোথায়? কমিউনিটিতে দিয়ে দেবো। এবার সেই কমিউনিটির লিঙ্কটা এখানে আমি এখনই দিয়ে দিচ্ছি, টিম থেকে বলছি, টিম থেকে দিয়ে দেবে। তো সেখানে আপনারা জয়েন হয়ে নিন, রিকোয়েস্ট পাঠিয়ে রাখুন, যদি সমস্যা হয় নাম্বার দেওয়া থাকে আমাকে বলবেন, আমি জয়েন করিয়ে দেবো। আর সেখানে আমি এই পিডিএফটা দিয়ে দেবো, তো সেখানে ক্লিক করে লিঙ্কের থ্রু আপনি নিয়ে নেবেন, পিডিএফটা কালেক্ট করে নেবেন প্রত্যেকে। আর অবশ্যই বাড়ি বসে আবার জিনিসটা একবার দেখবেন, জিনিসটা যাতে একদম মাথার মধ্যে বসে যায়। ঠিক আছে, আর কমিউনিটিতে তার সাথে অবশ্যই এটাও জানাবেন যে ক্লাস কেমন লাগছে, ক্লাসে আমি কেমন শেখাতে পারছি। ঠিক আছে, একটু পোস্টের মাধ্যমে লেখা পোস্ট করবেন, জানাবেন। আপনাদের ফিডব্যাক দিলে আমরাও আরো বেশি একটু জোশ পাবো যে আরো শেখাবো আপনাদের, শেখানোর জার্নিতে আমরা আরো বেশি স্ট্রং হতে পারবো। ঠিক আছে, তো এই জিনিসটা একটু হেল্প করবেন, যেমন ভাবে আমরা সময় নিয়ে আপনাদেরকে শেখাচ্ছি, আপনারা অবশ্যই একটুখানি সাপোর্ট করবেন জিনিসটা, যে
কেমন শেখাচ্ছি কি না শেখাচ্ছি এটা অবশ্যই একটুখানি কমিউনিটিতে জানাবেন। ওকে, আর তেমন কিছু নয়, কমিউনিটিতে আপনারা জয়েন হতে লাগুন, ঠিক আছে? তারপরে কোশ্চেন নেব। ওকে, হ্যান্ড রাইজ করে রাখুন, আমি একবার হ্যান্ড ডাউন করে দিচ্ছি, তারপরে সবাই হ্যান্ড রাইজ করবেন। একবার ওয়েট, একবার হ্যান্ড ডাউন করে দিন সবার, দেন আমি, আচ্ছা আমি করে দিচ্ছি, কোনো দরকার নেই। 1 মিনিট, একটু লোড হতে টাইম লাগছে তো। ওকে, হ্যান্ড আমি ডাউন করে দিচ্ছি, আমি কখন বলবো সবাই হ্যান্ড রাইজ করবেন তারপরে। ওকে, সবাই হ্যান্ড রাইজ করুন, সবাই হ্যান্ড রাইজ করুন, যা যা কোশ্চেন আছে সবাই হ্যান্ড রাইজ করুন, এবং 1 মিনিট হ্যান্ড রাইজ করে থাকুন অবশ্যই। আর 1 মিনিট হচ্ছে অনেকে কমিউনিটিতে জয়েন হতে থাকুক, ততক্ষণ আমি একটু জল খেয়ে নিই, 1 ঘন্টা একটু বকে ফেলেছি, এবার একটু জল খেতে হবে, তারপরে আমি আপনাদের কাছ থেকে সবার কাছ থেকে কোশ্চেন নেব। ওকে, ততক্ষণ সবাই হ্যান্ড রাইজ করতে থাকুন, আমি 1 মিনিটে আবার ফিরছি। ওকে, এসে গেছি, একটু দেখে নিই। আচ্ছা, মাত্র 6 জন হ্যান্ড রাইজ করেছেন। ওকে, আর সবাই মোটামুটি ক্লিয়ার। যদি কোনো ডাউট থাকে যে কোনো, তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন সবাই, ঠিক আছে? আমি এক এক করে নাম ডাকবো, যার নাম ডাকবো সে নিয়ে একমাত্র কথা বলবেন, আর ক্লাস রিলেটেড একটু কোশ্চেন করবেন, ঠিক আছে? আর যদি আদার্স কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ক্লাসের বাইরে আমি সবসময় অ্যাভেলেবেল থাকবো, আমাকে তখন ফোন করে নেবেন। ওকে, আচ্ছা ঠিক আছে, প্রথম নাম রাখছি, প্রথম হচ্ছেন মোহাম্মদ আল আমিন। গুড ইভিনিং স্যার, ভালো আছেন? গুড ইভিনিং। আসসালামু হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন আছেন? আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ। বলুন। আজকে মজা লাগলো আপনার ক্লাসটা। সেটা হচ্ছে যে বেসিক্যালি যে 4DP গ্রিডের যে মেজারমেন্টটা, তারপর যে অ্যাসেন্ডার ডিসেন্ডার যে বিষয়গুলো আসলে আমরা জানতাম না, আচ্ছা, ছোটবেলায় লেখা লিখে আসছি, কিন্তু ওই যে জানতাম পুরোনো না। জিনিসটা আপনি যখন রিক্যাপ করলেন এটা খুব মজা লাগলো আর কি। আর হচ্ছে ওই কার্নিং এর যে মানে কার্নিং যেটা বললেন যে বর্ণের মাঝখানের যে ফাঁকটা, হ্যাঁ, এটা কি মেজারমেন্ট করার কোনো ওয়ে আছে কিনা? না এটা যেমন যে ওইভাবে 4DP গ্রিডে যেভাবে বললেন 4 দ্বারা ভাগ করে করা যায়, এরকম কার্নিংটা মেজারমেন্ট করার কোনো ওয়ে আছে কিনা? না না, কার্নিং ওইভাবে ডিরেক্টলি মেজার করা যায় না, ওটা অ্যাকচুয়ালি পুরোপুরি বলতে পারেন যে অলরেডি কিছু টাইপ ফেসের জন্য, যেমন প্রত্যেকটা আলাদা আলাদা যে ফন্ট হয় কিংবা টাইপ ফেস হয়, সেগুলোর জন্য অলরেডি মেজার করাই থাকে, কিংবা মানে যেটা চোখে ঠিকঠাক দেখতে লাগবে তেমন তৈরি করাই থাকে। বাট তাও আমাদের ডিজাইনের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করা যায়, সেটা হচ্ছে আমরা লেটার স্পেসিং এর মাধ্যমে করে থাকি। সেটা আচ্ছা, আমরা এটা যখন আমরা ক্লাসে দেখবো।
কোনো সমস্যা প্র্যাকটিক্যাল নেই। যখন করবো তখন এটা বুঝবো আর কি হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিক্যাল দেখলে আমরা বুঝে যাবো, তখন আমি প্রত্যেকটা জিনিস আবার বলতে বলতে যাবো, তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। হ্যালো, নেক্সট হচ্ছেন তাহলে সাবির আহমেদ, বলুন। সাবির আহমেদ। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার সাবির বাবু, বলুন। আচ্ছা, বলছিলাম যে আমাদের কমিউনিটি গ্রুপের যে লিঙ্কটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে ওখান থেকে জয়েন করতে একটু সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে বলে দেবো। আচ্ছা একটা, আর 2 নম্বর হচ্ছে যে আপনার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর যে বিষয়টা, হ্যাঁ। আর 4 ডিগ্রি গ্রিডের ওই জায়গাটা, 4 ডিগ্রি গ্রিডের যে জায়গাটা, ওই জায়গাটা আরেকবার একটু আগামীকালকে ক্লাসে আরেকবার একটু যদি প্রাইমারি স্টেজে আরেকটু আলোচনা করা হয়, হ্যাঁ, এটা একটু repeat ভালো ক্লাসে হয়। তো অবশ্যই এটা খুবই দেখাবো, but সুন্দর আপনি একটা কোন, topic, 4 ডিগ্রি গ্রিডেরটা। হ্যাঁ রিপিট ক্লাসে তো আমি অবশ্যই ভালো। দেখাবো। এবার আপনি আগে বলুন যে কোন পোর্শনটা আপনার বুঝতে অসুবিধা হয়েছে, বলতে পারলে আমি এখন বলে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, 4 ডিগ্রি গ্রিডের যেটা আপনার যে লাইন, সাইড লাইন যেটা, এবং আপনার যে পুরো ইটা যেটা, এখানে যে আপনার চার দিয়ে ভাগ করা, হ্যাঁ। এই জায়গাটা আর কি, 4 দিয়ে ভাগ করাটা কি আপনার উপরের লাইন থেকে নিচের লাইনের দূরত্ব, নাকি একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব, যে এই না না, জিনিসটা আর কি আমি দেখা যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। আমি এখান থেকে টেক্সট নিই দুটো, এই একটা, ওকে, এই একটা। এবার বিষয় হচ্ছে, দেখুন আমরা কিন্তু ডিরেক্ট টেক্সটের সাথে মাপতে পারি না। আমরা যখনই টেক্সটে হভার করছি, দেখুন আশেপাশে একটা বক্স মতো লাইন দেখাচ্ছে। জি। তো হিসাবটা অ্যাকচুয়ালি ওই বক্সের ওই লাইন থেকে হয়, যেটাকে টেক্সট বক্স বলা হয়। তো টেক্সট বক্স থেকে এর নিচের টেক্সট বক্স, দেখুন এটাকে হভার করলে আরেকটা এই যে টেক্সট বক্স দেখা যাচ্ছে। জি। তো এই টেক্সট বক্স থেকে এই টেক্সট বক্সের দূরত্ব মাপা হয়। গেল? আচ্ছা আচ্ছা, একটা টেক্সট বক্স থেকে আরেকটা টেক্সট বক্সের দূরত্ব, হ্যাঁ, এটা হচ্ছে 4 দিয়ে ভাগ করে যেটা পাওয়া যায়, এটাই হচ্ছে 4 ডিগ্রি গ্রিড। একদম একদম। আরো Thank you. ডেপথে আমরা পরে জানবো, বাট আপাতত এইটুকু আমরা জানি। আর একটা জিনিস আমি যেটা বলতে ভুলে গেছি, সেটাও বলে দিই। আমরা এটার থেকে এর পাশাপাশি যেটা আছে সেটা মাপতে পারবো, যেমন এটার থেকে এটার মাপতে পারবো, কিন্তু এটার থেকে ডিরেক্ট এটাই আমি মাপতে পারবো না, এটাকে স্কিপ করে। আচ্ছা আচ্ছা। এটার থেকে আমি এটা মাপলাম 43, তাহলে এক হয় 44 করতে পারি, না 40, ধরে নিন আমি 40 করি, 1 2 3 উপরে পাঠিয়ে দিলাম, 40 হয়ে গেল। দেন নিচে আছে কত, 69, এটাকে আমি ধরে নিন 68 করে দিলাম। ওকে, এটা আমি এটার থেকে ডিরেক্ট এটার মাপ করব। জি, এবার বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। ওয়েলকাম সাবির বাবু, ওয়েলকাম। আর কে ল্যাপটপ? নমস্কার স্যার। হ্যাঁ বলুন। স্যার আসলে আমাদের যে ক্লাসটা করাচ্ছেন এখন, তো এই ক্লাসটা তো বেসিক থেকে এখন স্ট্রিম লেভেলে যাইতেছে, তাই না? না, এখন এক্সট্রিম লেভেলে যায়নি, এগুলো বেসিক জিনিসই। না আর কি আমি বলতেছি, যাইতেছে তো। হ্যাঁ যাবে, আস্তে আস্তে যাবে। তো আমার মতে যদি ওই যে রেকর্ডিং ভিডিওটা যদি একটু কিছু করতে পারতেন, ওটা ভালো হইতো আর কি, সুবিধা হইতো অনেক। বুঝতে পেরেছি, বাট রেকর্ডিং এর সেটা তো যেহেতু আমরা সেটা পাচ্ছি না আপাতত, তো তার জন্যই আমি, যদি যেখানে আপনার বুঝতে অসুবিধা হবে, আপনার জন্য সবসময় সাপোর্ট রেডি থাকবে। মানে আপনি ডিরেক্ট ফোন করে নেবেন, আমাকেই ফোন করে নেবেন, ঠিক আছে? আমি সবসময় হেল্প করে দেবো। এমন ভাববেন না যে স্যারকে ফোন করলে স্যার মেবি ডিস্টার্ব হবে, এরকম ভাবার কিছু নেই। আমাকে যখন ইচ্ছা আপনি ফোন করবেন, যেরকম হেল্প দরকার আমি করে দেবো, বুঝতে পারলেন? আর জি, প্রত্যেকদিন সেটা রিপিটও করব। আমি আপনাদের ডাউট থাকতে দেব না। যদি মনে হয় যে না, তাও ডাউট থাকছে, শিখতে পারছি না, তারপরেও আমি আপনাকে পার্সোনালি আমাকে ফোন করবেন, আমি প্রত্যেকটা জিনিস আপনাকে বুঝিয়ে দেবো। মানে আপনাকে শিখিয়ে আমি ছাড়বই, বাট রেকর্ডিং এর জিনিসটা আমরা দিতে পারছি না, এটা আমাদের প্রথম থেকেই। সেটার জন্য একটু ক্ষমা করবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, সমস্যা নাই স্যার, আপনার মতন মানুষই দরকার স্যার, সমস্যা নাই। থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ। নেক্সট হচ্ছেন রেজাউল করিম। স্যার ভালো আছেন? হ্যাঁ, আমার যে কোশ্চেন গুলো ছিল, আলহামদুলিল্লাহ আমার প্রথম যে দুইজন কথা বলেছে ওনাদের মধ্যে থেকে আমার উত্তর চলে আসছে। আর সব থেকে বেশি
জরুরি যেটা, আমি তো স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে নক করেছিলাম যে আমি কোনোভাবেই জয়েন হইতে পারতেছি না। আচ্ছা, লিংক আমি যদি পাঠিয়েছিলাম একটু, আপনাকে? হ্যাঁ হ্যাঁ আপনি লিংক পাঠাইছিলেন, পরে আমি আপনাকে স্ক্রিন রেকর্ড করে পাঠাইছিলাম যে স্যার কোনোভাবে মানে পারতেছি না আমি। আপনাকে একমাত্র উপায় হচ্ছে আপনি আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমার ফ্রেন্ডে থাকতে হবে, দেন আমি আপনাকে ডিরেক্ট অ্যাড দিয়ে দিতে পারবো। তাছাড়া আর উপায় আমি বুঝতে পারছি না। জি স্যার ঠিক আছে, তাহলে আমি, আপনি একটু কষ্ট করে যদি আমার হোয়াটসঅ্যাপে একটু আপনার ফেসবুকটা দিতেন তাহলে ভালো হতো। Just আপনাকে আমাকে একটু নক করে দিন, ঠিক আছে? জি অবশ্যই স্যার, আমি নক করবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ রেজাল বাবু। নেক্সট হচ্ছেন কম্পিউটার বেসিক্স। জি আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আমি যেটা চাচ্ছিলাম, আমি কমিউনিটি গ্রুপে অ্যাড হতে পারছি না, এবং পিডিএফ ইটা আমি চাচ্ছিলাম স্যার, এটা কিভাবে পাবো? কমিউনিটিতে আপনি অ্যাড হতে পারছেন না? জি জি, নাকি আমাকে এসএমএস করেছিলেন নাকি? আপনার ফেসবুকে বা কোনো কিছু জানা নেই আমার স্যার। কিভাবে নক করবো? আমাকে আমার নাম্বারে এসএমএস করুন হোয়াটসঅ্যাপে। নাম্বারটা কোন স্যার? আমি তো জানা নাই তো। আমার নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, ঠিক আছে? আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করুন যে আমি গ্রুপে জয়েন হতে চাই। জি স্যার আমাকে একটু দেন। আর পিডিএফ ফাইলটা কিভাবে পাবো স্যার? ওটা কমিউনিটিতেই পেয়ে যাবেন, পিন করা থাকবে স্যার একদম উপরে। কাইন্ডলি স্যার তাহলে আপনি একটু মেসেজটা দেন, আমি কমিউনিটি গ্রুপে আমি অ্যাড হই। এই যে আমি আমার নাম্বার দেখুন চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। স্যার এখানে জি স্যার আমার নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করে বলুন যে আমি কমিউনিটিতে জয়েন হতে চাই, আমি আপনাকে লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, নেক্সট হচ্ছেন সুশান্ত পাল। জি দাদা নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি সুশান্ত বাবু, বলুন। হ্যাঁ আচ্ছা, প্রথমত হচ্ছে গিয়ে আসলে আমি আজকে প্রথমেই ক্লাসে জয়েন করেছি, তো আমি আগের ক্লাসগুলো করিনি। তো আসলে কোথা থেকে শুরু করবো আমি সেটাই বুঝতে পারছি না। আবার একটা ব্যাড নিউজ যেটা শুনলাম যে আপনারা কোনো রেকর্ডিংও দিবেন না, তাহলে আসলে কিভাবে কি করা যায় এটা আমি আপনি আগের ক্লাস মিস করেছেন, ক্লাস করেননি, সেটা তো আর আমার দোষ না, সেটা আমার কিছু করার নাই। আবার আর যদি বলি তাহলে হচ্ছে আজকে কখন জয়েন করেছিলেন? প্রথম দিকে? হ্যাঁ প্রথমে জয়েন করেছি। তো আজকে মোটামুটি যেখান থেকে জয়েন করেছেন তাহলে ক্যানভার একটুখানি ইন্টারফেস চিনে ফেলেছেন, আর থিওরির সবই আজকে দেখেছেন। তো এখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন। আগামী দিন প্রত্যেকদিন একদম টাইমে জয়েন করবেন, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা কি ক্যানভা প্রোটা প্রোভাইড করবেন নাকি? আমি ক্যানভা প্রো যখন আপনাদের প্র্যাকটিক্যাল দরকার পড়বে, যখন হোমওয়ার্ক দেব, ঠিক তার আগে প্রত্যেকের জন্য ফ্রিতে 3 মাসের একটা ক্যানভা প্রো দেওয়া হবে। আর আহ, আর তারপরে হচ্ছে যদি আপনারা প্রপার সেই অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে, আপনারা কাজ করেন, সেটা পরে এক্সটেন্ডও করে দেওয়া হবে। বাট যদি অ্যাক্টিভ না থাকে, হোমওয়ার্ক না করেন, কাজ না করেন, তাহলে সেটা রিমুভও করে দেওয়া হবে। আচ্ছা বুঝতে পেরেছি। আর রেকর্ডিংটা কোনোভাবেই প্রোভাইড করবেন না? না, রেকর্ডিং এর কোনো সম্ভাবনা ব্যবস্থা নেই। যা আছে আমি আছি, সাপোর্ট আছে আমাদের, রিপিট ক্লাস আছে, সবকিছু যত দূর দরকার তত দূর আমি সাপোর্ট করে দেবো, বাট রেকর্ডিং এর অপশন নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ সুশান্ত বাবু। নেক্সট হচ্ছেন আব্দুর রাজাক। আব্দুর রাজাক। স্যার আমি তো ক্লাসটা মিস করছি, এখন একটু 2 মিনিটে কিছু একটা দেখানো যায় কিনা রিপিট একদম কালকে একদম তাড়াতাড়ি জয়েন করতে হবে, তাহলে এখন সব পুরো ক্লাস তো দেখানো সম্ভব নয়। না না পুরো ক্লাস তো না, আমার মানে মোটামুটি একটু ধারণা 5 মিনিটের ধারণা দিলেই হবে কি। 5 মিনিটের ধারণা দিতে গেলেও এখন অনেক টাইম লাগবে, এখন পুরো ধারণা দেওয়া সম্ভবই না। কিন্তু হচ্ছে আপনি চেষ্টা করুন কালকে একদম তাড়াতাড়ি জয়েন করার, লিংক দেওয়ার সাথে সাথে কালকে আমি রিক্যাপ করিয়ে দেবো। আচ্ছা স্যার আপনার ক্লাসের ভিডিও আমার কাছে আছে, আমি ভিডিও করে রাখছি। এটা 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 করবেন না, বুঝা গেল? এটা কিন্তু অ্যাকচুয়ালি ইলিগাল জিনিস হয়ে যায়, বুঝতে পেরেছেন? এটা 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 কোম্পানির পলিসির বাইরে চলে যাচ্ছে, এটা ওটা বুঝলেন? এটা এটা যদি করে থাকেন তো এটা অ্যাকচুয়ালি একটা ইলিগাল কাজ করেছেন, কারণ এটা আমার হাতে নেই। এই যে যদি করেছেন এরপরে আর করবেন না। আচ্ছা ঠিক আছে স্যার, আর করবো না, সমস্যা নেই। ওকে, নেক্সট হচ্ছেন অ্যান্ড্রয়েড টিভি। আচ্ছা প্রণব বাবু, আমি আসছি, এক এক করে আসতে হবে, অনেকে হ্যান্ড রাইজ করে আছেন।
অ্যান্ড্রয়েড টিভি নেক্সট আছেন। জি আসসালামু আলাইকুম ভাই, মানে আমি শেষে জয়েন করছি। এই টাইপোগ্রাফির যে সেরিফ, সান সেরিফ, 4DP আচ্ছা। এগুলা বুঝতাম, কিন্তু এখন আরো ক্লিয়ার হলো। হুম। আর ওভারঅল ভালোই বুঝছি। ঠিক আছে ভাইয়া, গো হেড। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছেন স্যাম আহমেদ সুন, বলুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার আপনি কেমন আছেন? ভালো আছি।